আসসালামু আলাইকুম সবাইকে। সবাইকে অনেক, অনেক স্বাগতম জানাচ্ছি শিওর স্কলারশিপ প্রোগ্রাম 2.0 তে। তো আজকের ক্লাসে আমরা তোমাদের বিজ্ঞান বইয়ের ১ম অধ্যায় অর্থাৎ প্রাণী জগতের শ্রেণীবিন্যাস এই পুরা অধ্যায়টা নিয়ে পড়ব। তো তোমরা যখন আরেকটু বড় হবা অর্থাৎ ক্লাস 9 এ উঠবা, এই টাইপের এই অধ্যায়গুলা বায়োলজি নামে একটা বইয়ের মধ্যে অন্তর্ভুক্ত হবে। তো সেই সময়টাতে অনেকেই একটা প্রবলেম ফেস করো। তোমাদের কাছে মনে হয় যে বায়োলজি একটা মুখস্থ বিদ্যা। ইভেন তুমি এই অধ্যায়টা পড়তে গেলেও তোমার কাছে যে টপিকগুলা তোমার সামনে আসবে, তোমার কাছে মনে হবে যে এই টপিকগুলা আমার মুখস্থ করে নিতে হবে। অর্থাৎ ওই টপিকগুলা তুমি জাস্ট চাইবা যে মুখস্থ করে কোনো রকমের পরীক্ষায় লিখে আসতে। কিন্তু আসলে তুমি যদি মুখস্থ নাও করো, ওই টপিকগুলা যদি একটু বুঝে, বুঝে পড়ো, সেই ক্ষেত্রে কিন্তু তুমি মুখস্থ ছাড়াই সে টপিকগুলা বইয়ে পরীক্ষার মধ্যে খুব সুন্দর মতো অ্যান্সার করতে পারবা। তো বায়োলজি আসলে কিভাবে পড়তে হয়, সেই বিষয়টা আজকে তোমাদেরকে শেখাবো এবং এই পুরা অধ্যায়টা খুব সহজে এবং খুব শর্ট টাইমের মধ্যে তোমাদের কাছে উপস্থাপন করব। তো তোমাদের সাথে আছি তোমাদের মাহি ভাইয়া, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আসো আমরা ক্লাসটা শুরু করি তাহলে। আচ্ছা। তো ১ম এই কিছু কথা লেখা আছে, আমরা কিছু কথা পড়ব এবং তারপরেই এই অধ্যায়ের যে মেইন টপিকগুলো আছে, বিভিন্ন পর্ব আছে, পর্বের বৈশিষ্ট্যগুলো আছে, উদাহরণ আছে, এই বিষয়গুলোতে আমরা চলে যাব। তো ১ম এই যে বিষয়গুলা বলা আছে দেখো। আচ্ছা, অধ্যায়ের নামটাই যদি একটু খেয়াল করে দেখো, প্রাণী জগতের শ্রেণীবিন্যাস। নামটা শুনে কি মনে হচ্ছে তোমার কাছে বলো তো? এই যে আমাদের যে বিশাল, বিশাল যে জীবজগৎ, বা আমি যদি স্পেসিফিক ভাবে প্রাণীর কথা বলি, এই যে প্রাণী জগৎ কত বিশাল না? পৃথিবীতে কত প্রজাতির প্রাণী আছে একটু চিন্তা করে দেখো। তুমি তোমার আশেপাশের কত প্রজাতির প্রাণী দেখতে পাও? মানুষ, গরু, ছাগল, হাঁস, মুরগি, কত রকমের পাখি দেখতে পাচ্ছ, তাই না? এখন প্রত্যেকটা প্রাণী থেকে প্রত্যেকটা প্রাণী কি আলাদা না? তুমি একটু চিন্তা করো তো ভাইয়া। মাছ পানিতে বাস করে। আবার আমরা কিন্তু পানির ভেতরে বাস করতে পারি না। পানির মধ্যে শ্বাস নিতে পারতেছি না। তাহলে এই যে জীবজগৎ, বিশাল জীবজগৎ, পানির মধ্যেও তুমি দেখো কিছু কিছু মাছ আছে যারা পুকুরে বাস করতে পারে। আবার কিছু মাছ আছে যারা লবণাক্ত পানিতে বাস করতে পারে। তাই না? তো এই যে বিশাল যে প্রাণী জগৎ আমি বলতে পারি, বিশাল যে প্রাণী জগৎ, এই বিশাল প্রাণী জগৎকে খুব সুন্দর মতো এবং সুস্পষ্টভাবে বা সহজে বোঝার জন্য আমাদের কি মনে হয় না যে এটাকে একটু শ্রেণীবিন্যাস করে রাখা দরকার? তুমি যদি সাগরের হাঙরের সাথে তুমি যদি রুই মাছের কল্পনা করো, দেখো তো আকাশ পাতাল পার্থক্য না? তো প্রাণীদের বৈশিষ্ট্য অনুসারে আমরা কি করতে পারি বলতো? সহজে চেনার জন্য প্রাণীগুলাকে আমরা শ্রেণীবিন্যাস করতে পারি। তো এই শ্রেণীবিন্যাস কিভাবে করা হয়েছে বা শ্রেণীবিন্যাসের মাধ্যমে আমরা কি, কি পেয়েছি সেই বিষয়গুলা নিয়ে এই অধ্যায়ে পড়ব। তো কি বলা আছে? প্রাণীর বিভিন্নতা নির্ভর করে পরিবেশের বৈচিত্র্যের উপর। দেখো একটা প্রাণী কেমন হবে, একটা প্রাণী আরেকটা প্রাণী থেকে কতটা ভিন্ন হবে, সেটা নির্ভর করবে কিসের উপর? পরিবেশের উপর। সিম্পল। তুমি যদি বনে জঙ্গলে বাস করতা, বাসাবাড়িতে না থেকে যদি বন জঙ্গলে বাস করতা, তাহলে নিশ্চয়ই তুমি বাসাবাড়িতে যেমন দেখতে, দেখতে না, তুমি তোমার স্বভাব যেমন বাসাবাড়িতে যেমন আচরণ করো, বনে জঙ্গলে বাস করলে নিশ্চয়ই সেরকম আচরণ করতা না। তোমার আচরণটা একটু ভিন্ন হতো। তাহলে এই যে বিভিন্নতা, প্রাণীর যে বিভিন্নতা সেটা নির্ভর করে কিসের উপর? পরিবেশ কতটা বৈচিত্র্যপূর্ণ সেটার উপর। ভিন্ন, ভিন্ন পরিবেশ ও বাসস্থানে প্রাণী বৈচিত্র্য ভিন্ন রকম হয়। সিম্পল কথা, তাই না? তুমি যদি সাগরে যাও, সেখানে প্রাণীগুলার বৈশিষ্ট্য ভিন্ন। তুমি যদি পুকুরে আসো, সেইখানে প্রাণীগুলার বৈশিষ্ট্য ভিন্ন। তো এভাবে বিভিন্ন পরিবেশ এবং বাসস্থানের উপর ভিত্তি করে প্রাণী বৈচিত্র্যটা দেখা যায়। ঠিক আছে। আধুনিক শ্রেণীবিন্যাসে সকল প্রাণী অ্যানিমেলিয়া জগতের অন্তর্ভুক্ত। এইখানে এই বিষয়গুলো একটু মাথায় রাখতে হবে ভাইয়া। অ্যানিমেলিয়া এটা হচ্ছে জগৎ। অ্যানিমেলিয়া এটা হচ্ছে জগৎ। তাহলে অ্যানিমেলিয়া হচ্ছে জগৎ। এই কথাটা মাথায় রাখো। তো জগৎ কয়টা আছে বলো তো? ৫ টা জগৎ আছে, তাই না? মনেরা, প্রতিষ্ঠা, ফানজাই, প্ল্যান্টি অ্যান্ড অ্যানিমেলিয়া। তাহলে অ্যানিমেলিয়া নামটা শুনতেই এটা তাহলে একটা জগৎ। এটা একটা জগৎ। তাহলে এই জগতের ভেতরে আমরা কি পাবো? এই জগতের ভেতরে আমরা গেলে কি পাবো বলতো? এই জগতের ভেতরে আমরা গেলে পাবো অ্যানিমাল। পৃথিবীতে যত অ্যানিমাল আছে সেগুলাকে আমরা পাবো। অর্থাৎ নামটা শুনেই বুঝতে পারতেছো অ্যানিমেলিয়া এই জগতের নামের মধ্যে আছে অ্যানিমাল, তাই না? নামের মধ্যে আছে অ্যানিমাল। অর্থাৎ অ্যানিমেলিয়া জগতের মধ্যে কি আছে? অনলি প্রাণী আছে, উদ্ভিদ নাই কিন্তু। অনলি প্রাণী আছে। তাহলে প্রাণী নিয়ে আলোচনা করা হয়েছে এই অ্যানিমেলিয়া জগতে। শ্রেণীবিন্যাসে পূর্বে প্রোটোজোয়া পর্বটি প্রতিষ্ঠা
জগতের একটি আলাদা উপজগৎ হিসেবে স্থান পেয়েছে। তাহলে দেখো, প্রোটোজোয়া পর্ব, প্রোটোজোয়া আগে কি ছিল বলতো? আগে ছিল পর্ব, কিন্তু এটাকে এখন আর পর্ব বলা হয় না। এটাকে কি বলা হয় জানো? এটা হচ্ছে প্রতিষ্ঠা জগতের একটি আলাদা উপজগৎ। অর্থাৎ আমি যেটা বোঝাচ্ছি, দেখো আমি একটু আগে বলেছি না যে কয়টার জগৎ আছে বলতো, কয়টা কিংডম আছে? জগৎ আছে মোট 5টা, 5টি জগৎ, 5টি জগৎ। তাহলে 5টা জগৎ কি কি? 1 নাম্বার হচ্ছে মনেরা, মনেরা। 2 নাম্বার হচ্ছে প্রতিষ্ঠা, প্রতিষ্ঠা। 3 নাম্বার হচ্ছে ফানজাই, 3 নাম্বার হচ্ছে ফানজাই। 4 নাম্বার হচ্ছে, 4 নাম্বার হচ্ছে প্ল্যান্টি, প্ল্যান্টি। এবং 5 নাম্বার হচ্ছে অ্যানিমেলিয়া, অ্যানিমেলিয়া। এই হচ্ছে মোট 5টা জগৎ। তাহলে এগুলো কি ভাইয়া? এগুলো হচ্ছে জগৎ। তো জাস্ট একটু বোঝার জন্য তোমাদেরকে ছোট্ট একটা কথা বলি, সেটা হচ্ছে কোনো কিছুর নিচে বোঝাতে যে শব্দটা আমরা ব্যবহার করি সেটা হচ্ছে সাব। সাব, সাব বলতে কি বোঝানো হয় বলতো? কোনো কিছুর নিচে। তো সাবের বাংলাটা হচ্ছে উপ। সাবের বাংলাটা কি ভাইয়া? সাবের বাংলাটা হচ্ছে উপ। যেমন পরিচালক, পরিচালকের নিচে যার অবস্থান তাকে আমরা কি বলবো? উপপরিচালক, তাই না? আবার কোনো কিছুর ওপরে বোঝাইতে আমরা যে শব্দটা ব্যবহার করি সেটা হচ্ছে সুপার। সুপার মানে হচ্ছে উপরে, যার বাংলাটা হচ্ছে অধি, অধি। তো অধি মানে হচ্ছে উপরে, কোনো কিছুর উপরে বুঝাইতে সেটাকে বলা হয় অধি। যেমন ধরে নাও এটা একটা কলম, কলমের উপরে কারো একজনের স্থান, জাস্ট বোঝার জন্য চিন্তা করো, এটা হচ্ছে কলম, কলমের উপরে কারো একটি স্থান। এখানে আর কোনো কলম দেখতে পাচ্ছি না, ঠিক আছে, যাই হোক, ধরে নাও এটা একটা কলম, অন্য একটা কলমের স্থান এই কলমটার উপরে, তাহলে ওই কলমটাকে আমরা কি নামে চিনব? অধি কলম। আবার ধরে নাও এটা একটা কলম, এই কলমের নিচে কোনো কিছুর একটি স্থান, তাহলে সেটাকে আমরা কি নামে চিনব? উপকলম। বুঝতে পারছো? অর্থাৎ কোনো কিছুর নিচে বুঝাইতে যে শব্দটা আমরা ব্যবহার করি সেটা হচ্ছে উপ, আর কোনো কিছুর ওপরে বুঝাইতে আমরা যে শব্দটা ব্যবহার করি সেটার নাম হচ্ছে অধি। ঠিক আছে? আচ্ছা, তাহলে ভাইয়া একটু চিন্তা করে দেখো তো, এইখানে মনেরা, প্রতিষ্ঠা, ফানজাই, প্লান্টি, অ্যানিমিলিয়া, এগুলা কি? এগুলা হচ্ছে এক একটা জগৎ। এগুলা কি ভাইয়া? এগুলা হচ্ছে এক একটা জগৎ। এখন আমি যদি বলি যে এই প্রতিষ্ঠার নিচে কিছু একটা আছে, এই প্রতিষ্ঠার নিচে কিছু একটা আছে, তাহলে প্রতিষ্ঠার নিচে যে জিনিসটা থাকবে সেটাকে আমরা বলবো উপজগৎ, সেটাকে আমরা বলবো উপজগৎ, উপজগৎ, তাই না? সেটাকে আমরা কি বলবো ভাইয়া? উপজগৎ। আচ্ছা, এখন এই যে এই প্রোটোজোয়া, এটা একটা পর্বের নাম ছিল। এটা কি ছিল আগে? আগে একটা পর্ব ছিল। কিন্তু বর্তমানে কি করা হয়েছে জানো? এই যে প্রতিষ্ঠা নামে যে জগৎটা আছে তার আন্ডারে উপজগৎ হিসেবে এটাকে স্থান দেওয়া হয়েছে। অর্থাৎ এই যে প্রতিষ্ঠার আন্ডারে একটা উপজগৎ আছে, এই উপজগতের মধ্যে এখন এই প্রোটোজোয়াকে আনা হয়েছে। অর্থাৎ প্রোটোজোয়াকে বলা হয় প্রতিষ্ঠার আন্ডারে কিছু একটা, মানে প্রতিষ্ঠার আন্ডারে একটা উপজগৎ। তাহলে জগতের আন্ডারে একটা উপজগৎ বলা হচ্ছে। ঠিক আছে? তো এই প্রতিষ্ঠার আন্ডারে যে উপজগৎ তার নাম হচ্ছে প্রোটোজোয়া। এই কথাটা বোঝানো হয়েছে। তো আশা করি বুঝতে পারছো। যদি না বুঝতে পারো সমস্যা নাই, জাস্ট এটা একটু মাথায় রাখতে হবে, তাইলেই হবে। এটা এমন কোনো বড় বিষয় না, আস্তে আস্তে বুঝতে পারবা বিষয়গুলো। ঠিক আছে? কারণ তোমাদের বইয়ে আসলে এমন, তোমাদের বইয়ে আসলে অনেক কিছুই বলা আছে যেটা নিয়ে হয়তো বা আরও একটু বলা দরকার ছিল, যেটা তোমাদের বইয়ে অনুপস্থিত। তো যেহেতু ইনফরমেশনগুলো একটু কম দেয়া আছে, সেই ক্ষেত্রে অনেকটা বুঝতে অসুবিধা হতে পারে। কিন্তু তুমি যখন আরও বড় ক্লাসে উঠবা তখন আরও ইনফরমেশন অ্যাড হবে, আরও বড় ক্লাসে উঠলে আরও ইনফরমেশন অ্যাড হবে। তো সেই সময়টাতে দেখবা যে তুমি যা বুঝতেছো না এখন, সেটা তুমি আস্তে আস্তে ধাপে ধাপে বুঝতে পারতেছো। ওকে? তো আশা করি বুঝাইতে পেরেছি। আমি যতটুকু বোঝানোর চেষ্টা করতেছি এটা আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এবার দেখো অ্যানিমেলিয়া জগৎ নিয়ে কথা বলছে এখানে। এই যে এই অ্যানিমেলিয়া জগৎ, অ্যানিমেলিয়া জগতের প্রাণীদেরকে মোট 33টা পর্বে ভাগ করা হয়েছে।
কয়টা পর্ব? 33টা পর্ব। এর মধ্যে প্রজাতির সংখ্যাধিক্যের ভিত্তিতে 9টি পর্বকে বলা হয় মেজর পর্ব, বাকিগুলো হচ্ছে নন মেজর পর্ব। এই 9টি পর্বের প্রথম 8টি পর্বকে বলা হচ্ছে মেরুদণ্ডী প্রাণী এবং শেষ পর্বের প্রাণীরা হচ্ছে অমেরুদণ্ডী প্রাণী। তো আমি পরের স্লাইডে চলে আসি, এখানে একটু কিছু কথা বোঝানোর চেষ্টা করি তোমাদেরকে। দেখো, অ্যানিমেলিয়া জগৎ, অ্যানিমেলিয়া জগৎ মানে এই জগতের ভেতরে সকল প্রাণী আছে, পৃথিবীর সকল প্রাণী নিয়ে অ্যানিমেলিয়া জগৎ। এখন এই অ্যানিমেলিয়া জগতের ভেতরে পর্ব হচ্ছে 33টা, তাহলে জগৎটার নাম হচ্ছে অ্যানিমেলিয়া। অ্যানিমেলিয়া, এই অ্যানিমেলিয়া জগতের ভেতরে পর্ব হচ্ছে 33টা, পর্ব হচ্ছে 33টি। এখন এই 33টা পর্বের মধ্যে 9টা পর্ব, এই 33টা পর্বের মধ্যে কয়টা পর্ব বলো তো? 9টি পর্ব। এই 9টি পর্ব একটু বেশি গুরুত্বপূর্ণ। তো বায়োলজিতে যে কথাটা মাথায় রাখবা, মেজর মানে হচ্ছে বড় কোনো কিছুকে বোঝানো হচ্ছে। সো এই 9টা পর্বকে বলা হয় মেজর পর্ব। যেহেতু এই 9টা পর্ব গুরুত্বপূর্ণ, তাহলে এগুলো হচ্ছে মেজর পর্ব, মেজর পর্ব। এবং বাকি থাকে কয়টা? 33টা থেকে যদি তুমি 9 বাদ দাও, তাহলে বাকি থাকে কয়টা? 24টি। তাহলে এই 24টা পর্বকে আমরা কি নামে চিনি? এই 24টা পর্বকে বলা হয় মাইনর পর্ব, মাইনর পর্ব, বা সংক্ষেপে আমি বলতে পারি নন মেজর। এগুলো যদি মেজর হয়, এটা হচ্ছে নন মেজর পর্ব, মেজর পর্ব। এখন এই অধ্যায়ের যত পড়াশোনা এই 9টা পর্ব নিয়ে, অর্থাৎ এই যে মেজর পর্ব 9টা, এই 9টা মেজর পর্ব নিয়ে আমাদের এই অধ্যায়ের সকল পড়াশোনা। আশা করি বুঝাইতে পেরেছি। এখন এই যে মেজর পর্ব নিয়ে যে আমাদের এত এত পড়াশোনা, এই মেজর 9টা পর্বের মধ্যে প্রথম 8টা পর্ব, এই প্রথম 8টা পর্বকে বলা হচ্ছে মেরুদণ্ডী প্রাণী, অমেরুদণ্ডী প্রাণী, এবং শেষ যে পর্বটা সেটাকে বলা হয় মেরুদণ্ডী প্রাণী। ঠিক ঠিক আছে, বা মেরুদণ্ডী পর্ব। তাহলে প্রথম 8টাকে বলা হচ্ছে, প্রথম 8টাকে কি বলা হচ্ছে? প্রথম 8টাকে বলা হচ্ছে অমেরুদণ্ডী, এবং শেষ যে একটা সেটাকে বলা হচ্ছে মেরুদণ্ডী। এখন এই যে 9টা পর্ব, এই 9টা পর্বের আমাদের কি নাম জানতে হবে নিশ্চয়। তো এইখানে নামগুলো দেয়া আছে, দেখো, পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথেস, নেমাটোডা, অ্যানেলিডা, আর্থ্রোপোডা, মোলাস্কা এন্ড একাইনোডার্মাটা, লাস্ট ওয়ান হচ্ছে কর্ডাটা। তাহলে চিন্তা করে বলো তো ভাইয়া, এই 9টা পর্বের মধ্যে কোনটা মেরুদণ্ডী পর্ব? নিশ্চয়ই বুঝতে পারতেছো, এই যে কর্ডাটা যেটা, সেটা হচ্ছে মেরুদণ্ডী, কারণ এটা হচ্ছে শেষ পর্বটা। তাহলে এই কর্ডাটা পর্বটাকে বলা হচ্ছে মেরুদণ্ডী পর্ব। এটা হচ্ছে মেরুদণ্ডী পর্ব, মেরুদণ্ডী পর্ব। তাহলে বাকিগুলা কি বলতো? বাকিগুলো হচ্ছে অমেরুদণ্ডী পর্ব, অমেরুদণ্ডী, অমেরুদণ্ডী। আচ্ছা, এইবার আসো, কথা হচ্ছে এই 9টা পর্বের নাম তো তোমাদের জানতে হবে নিশ্চয়, তাই না? এই 9টা পর্বের নাম জানতে হবে না? জানতে হবে তো। ঠিক আছে, তো এটার জন্য আমি একটা খুবই বাজে একটা ছন্দ ইউজ করি। মানে ছন্দটার আগে মাথা কিছুই নাই আসলে, কিন্তু আমার মনে থাকে। আমার এখন আসলে ওই ছন্দটাও লাগে না, এমনিতেই মনে থাকে, কারণ অনেকদিন ধরে পড়তেছি, নিজে পড়াইতেছি, তো মুখস্থ হয়ে গেছে। ঠিক আছে, তো সবচেয়ে ভালো হয় তুমি যদি মুখস্থ করে ফেলতে পারো, কিন্তু মুখস্থ করার জন্য প্রথম অবস্থায় অনেক সময় সমস্যা হয়, এই কারণে ছন্দ ইউজ করি আমরা। তো ছন্দের মাধ্যমে এটা চাইলে মুখস্থ করা সম্ভব, যদিও ছন্দটা খুব একটা সুন্দর না, তারপর আমি একটু বলি। পরিমাণ হচ্ছে পড়ো, ঠিক আছে? তাহলে তুমি কাউকে বলতেছো যে পড়নি, পালাওনি, পালাওনি। দেখো, একটা ছেলে ধরে নাও যে পড়েনি, তো তার তো উচিত পালানো। হ্যাঁ, আমি যেহেতু টিচার, তাকে তো মারতে পারি আমি, যেহেতু পড়তেছে না। তো সে পালাচ্ছেও না, তো তুমি তাকে বলতেছো যে তুমি পড়নি আবার পালাওনি। ঠিক আছে, এতটুকু একটা অংশ গেল। দেন মলা এনে আর একাই কর। তো এতটুকু একটা ছন্দের অংশ। বাকি অংশটুকু আবার দেখো, মলা এনে আর একাই কর। তো যেটা বললাম যে ছন্দের আসলে কোনো মিনিং নাই, জাস্ট মাথায় রাখতে হবে তাই। তো পর মানে তো বুঝতেই পারতেছো পরিফেরা, নি মানে হচ্ছে নিডারিয়া, পালাও মানে হচ্ছে প্লাটিহেলমিনথেস, নি মানে হচ্ছে
এই যে নেমাটোডা, নি মানে হচ্ছে নেমাটোডা, মলা মানে হচ্ছে মলাস্কা। দেখো এখানে মলাস্কাটা আমি আগে লিখছি, কিন্তু তোমাদের বইয়ে মলাস্কাটা কিন্তু একদম তোমার এই নেমাটোডার পরে আমি লিখছি, কিন্তু তোমাদের বইয়ে কিন্তু একদম শেষের দিকে আছে মলাস্কা। তো এটা তোমাদের বইয়ে যেটা সাজানো আছে এটা আসলে সঠিক ক্রম না। সঠিক ক্রম হচ্ছে আমি যেটা লিখে দিছি সেটা হচ্ছে সঠিক ক্রম। কিন্তু আম, একটু বড় ক্লাস উঠলে সেটা তুমি বুঝতে পারবা যে এইভাবে আসলে ক্রমটা করা হয়। তো যেহেতু তোমাদের বইয়ে এই ক্রমটা দেওয়া আছে, তোমার আসলে এটাই মনে রাখতে হবে। কিন্তু আমি সঠিকটাও বলে দিচ্ছি যাতে তোমরা উপরের ক্লাসে উঠে প্যারা না খাও, ঠিক আছে? সো তুমি এইটাই মনে রাখো তোমাদের ক্লাস হিসেবে, যে মলাস্কা আসলে এই জায়গাটাতে না, 2টা ঘর পরে আছে মলাস্কা, ঠিক আছে? আপাতত মনে রাখার চেষ্টা করো, এইভাবে সিকোয়েন্সটা মনে রাখো, তারপরে মনে রাখো যে মলাস্কা 2টা ঘরে পরে চলে গেছে। আচ্ছা, তাহলে মলা এনে, এনে মানে হচ্ছে অ্যানেলিডা, আর মানে হচ্ছে আর্থ্রোপোডা, একাই মানে হচ্ছে একাইনোডার্মাটা, এন্ড কর মানে হচ্ছে কর্ডাটা। তাহলে সমস্যাটা শুধুমাত্র এই মলাস্কা নেই, আর কোনোটা নিয়ে সমস্যা নেই। মলাস্কাটা জাস্ট 2 ঘর পরে দিয়ে দিবা, তাইলেই হবে, ঠিক আছে? এবং কেন এটা গুরুত্বপূর্ণ তোমার কাছে মনে হতে পারে যে ভাইয়া বইয়ে উল্টাপাল্টা ভাবে আছে, বুঝলাম, তো আমি উল্টাপাল্টা ভাবে লিখলে সমস্যাটা কি? সমস্যা আছে, কারণ এই যে যে পর্বগুলো দেখতেছো, এই পর্ব আমরা ওপর থেকে যত নিচের দিকে যাব, পর্বগুলো তত বেশি উন্নত হবে। আমরা যত ওপর থেকে নিচের দিকে যাব, পর্বগুলো কি হবে বলতো? পর্বগুলো তত বেশি উন্নত হবে। এখন এইখানে তাহলে সবচেয়ে উন্নত পর্বকে, নিশ্চয়ই কর্ডাটা। সবচেয়ে উপরের পর্বটাকে, সবচেয়ে উপরের পর্বটা পরিফেরা, এটা নিশ্চয় অনুন্নত, সবচেয়ে অনুন্নত, তাই না? এখন তুমি যদি এটা উল্টাপাল্টা ভাবে পড়ো যে পরিফেরা তুমি পড়লে এই জায়গাতে, তাহলে সমস্যা না? কারণ এখানে তো একটা সিরিয়াল আছে, সিরিয়াল অনুযায়ী যেটা দেখানো আছে যে উপরের দিকে অনুন্নত পর্ব, নিচের দিকে উন্নত পর্ব। এখন সিরিয়ালটা যদি তুমি ব্রেক করে ফেলো, সেই ক্ষেত্রে উন্নত পর্বগুলো উপরে চলে যাবে, নিচের দিকে চলে যাবে অনুন্নত পর্ব, ঠিক আছে? তো এই কারণে আমাদের সিকোয়েন্সটা জানতে হবে, সিকোয়েন্সটা জানতে হবে। তোমাদের বইয়ে যেটা আছে এই সিকোয়েন্সটা একটু মেনটেন করবা, ওকে? আচ্ছা, এখন একটু চিন্তা করে দেখো তো ভাইয়া, এখানে এই 9টা হচ্ছে পর্ব, রাইট? এই 9টাকে আমরা বলতেছি পর্ব। এখন এই 9টা পর্বের আন্ডারে যদি কোনো কিছু থাকে, যদি আন্ডারে কোনো কিছু থাকে, সেগুলাকে আমরা কি বলবো? উপপর্ব, তাই না? তো এই 9টা হচ্ছে পর্ব, এই 9টার আন্ডারে যদি কিছু থাকে সেটাকে আমরা বলবো উপপর্ব। যেমন করডাটা, এর আন্ডারে 3টা আবার কিছু লিখছি আমি, যেটাকে আমরা বলবো উপপর্ব। কারণ আমরা দেখেছি যে কোনো কিছু নিচে অবস্থান বোঝাইতে উপশব্দটা ব্যবহৃত হয়, তাহলে পর্বের আন্ডারে আছে উপপর্ব। আচ্ছা, তাহলে উপপর্ব হচ্ছে 3টা: ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, ভার্টিব্রাটা। তাহলে টা মিল আছে সবার শেষে, দেখো টা টা টা, ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, ভার্টিব্রাটা, ওকে? এখন এখানেও তাহলে ঠিক সেম, এইটা সবচেয়ে অনুন্নত, তারপরে এইটা আরেকটু উন্নত, এটা সবচেয়ে বেশি উন্নত, তাই না? এর মধ্যে আবার যেটা ভার্টিব্রাটা, এর মধ্যে আবার যেটা ভার্টিব্রাটা, সেটাকে 7টা শ্রেণীতে ভাগ করা হয়। কয়টা শ্রেণী দেখো তো? 1 2 3 4 5 6 7। তো তোমাদের বইয়ে 7টা আছে, কিন্তু সমস্যাটা হচ্ছে যে প্রথমটা নিয়ে, সাইক্লোস্টোমাটা, এবং এদের 3 নাম্বারটা অস্থেকটিস। তো এটা নিয়ে একটু সমস্যা আছে। তো সমস্যাটা কি এটা আমি বলতেছি না, কারণ বললে তোমাদের মাথা এমনিতে আউলাঝোলা হয়ে যাবে, ঠিক আছে? তো আমি সমস্যাটা বলতেছি না, তুমি 7টাই ডিরেক্ট মুখস্থ করে ফেলো, একটু বড় ক্লাসে উঠলে বুঝতে পারবা যে সমস্যাটা কোথায়। তো কিভাবে মুখস্থ করবো আসলে? এখানে হচ্ছে সি এ ও এ আর এ এম, এভাবে মাথায় রাখো। এটাও সি, সিসিও আরাম, সিসিও আরাম, ঠিক আছে? সি সি ও এ আর এ এম, আরাম, সিসিও আরাম, সিসিও আরাম। তো সিসিও আরাম মানে কি? সি মানে তো বুঝতেই পারতেছো, সি মানে হচ্ছে সাইক্লোস্টোমাটা, পরের সিতে হচ্ছে কন্ড্রিকথিস, পরের ওতে হচ্ছে অস্টিকথিস, এখানে এ মানে হচ্ছে অ্যামফিবিয়া,
অ্যামফিবিয়া। আর মানে হচ্ছে রেপটিলিয়া, রেপটিলিয়া। এ মানে হচ্ছে অ্যাভেস অ্যান্ড এম মানে হচ্ছে মামালিয়া, মামালিয়া। তো তোমাদের প্রশ্ন হতে পারে যে ভাইয়া এমনিতেই তো মনে রাখতে পারি না, এইখানে আবার ইংলিশ নামগুলা লেখার কি দরকার ছিল, বাংলা ছিল ওইটাই তো ভালো ছিল, তাই না? তো ইংলিশটা জানার প্রয়োজন আছে, ইংলিশ দিয়ে অনেক সময় প্রশ্ন করতে পারে, ঠিক আছে? এবং এটা কমন ইংলিশ, এটা তোমার জানতেই হবে, অবশ্যই জানতে হবে, ঠিক আছে? তাহলে সাইক্লোস্টোমাটা, কন্ডিকথিস, অস্টিকথিস, দেন অ্যামফিবিয়া, রেপটিলিয়া, অ্যাভেস অ্যান্ড মামালিয়া। এই হচ্ছে সিসিও আরাম, সিসিও আরাম। আশা করি বুঝতে পেরেছ। ওকে, ঠিক আছে। তাহলে এই অংশটুকু তোমাদের মেন বিষয়। তুমি এই অংশটুকু মুখস্থ না হওয়া পর্যন্ত সামনের অংশে তুমি যেও না, ভিডিওটা পজ করো, এই অংশটুকু খাতায় লিখো এবং বারবার লিখে মুখস্থ করার চেষ্টা করো, ঠিক আছে? সবগুলা নাম তুমি মুখস্থ বলার মানে ঢেকে রেখে বলার চেষ্টা করো আবার। আচ্ছা, তাহলে এইবার আমরা সামনের দিকে যেতে পারি। তার আগে ছোট্ট আরেকটা কথা বলে দিই, সেটা হচ্ছে এই যে এইখানে যে নামগুলো আমরা পড়লাম, এই নামগুলো দিয়ে বেশ কয়েকটা বৈশিষ্ট্য তোমাদের ফার্স্ট থেকে একটু প্রিপেয়ার করে রাখি, ফার্স্ট থেকে একটু পড়াই দিই তোমাদেরকে, ঠিক আছে? সো আমরা যে 9টা পর্ব পড়ছি, 1 নাম্বার পর্ব এটা ছিল পরিফেরা, পরিফেরা। 2 নাম্বার পর্ব এটা হচ্ছে নিডারিয়া, নিডারিয়া। 3 নাম্বার পর্বটা হচ্ছে প্লাটিহেলমিনথেস, প্লাটিহেলমিনথেস। 4 নম্বর হচ্ছে নেমাটোডা, নেমাটোডা। 5 নম্বর হচ্ছে মলাস্কা। আচ্ছা, তোমাদের বই তো আর মলাস্কা 5-এ নাই। 5 নম্বরে হচ্ছে অ্যানেলিডা, অ্যানেলিডা। 6 নম্বর হচ্ছে আর্থ্রোপোডা, আর্থ্রোপোডা। 7 নম্বর হচ্ছে মলাস্কা। 8 নম্বর হচ্ছে এগাইনোডার্মাটা। এবং 9 নম্বর হচ্ছে কর্ডাটা, কর্ডাটা। ওকে, সো এই 9টা পর্ব নিয়ে আমরা বেশ কয়েকটা বৈশিষ্ট্য এখানে ফার্স্টেই পড়ে ফেলি, বেশ কয়েকটা বৈশিষ্ট্য আমরা ফার্স্টেই পড়ে ফেলবো। এখানে তোমার যেই কথাটা মাথায় রাখতে হবে ভাইয়া, সেটা হচ্ছে সবচেয়ে বৃহত্তম পর্ব কোনটা। এই যে 6 নম্বর পর্ব যেটা আর্থ্রোপোডা, এটা হচ্ছে সবচেয়ে বৃহত্তম পর্ব। এটা কি বলতো? এটা হচ্ছে সবচেয়ে বৃহত্তম পর্ব, সবচেয়ে বৃহত্তম পর্ব, বৃহত্তম পর্ব। পর্ব। আর যদি বলে দ্বিতীয় বৃহত্তম কোনটা, এই যে মলাস্কা, এটা হচ্ছে দ্বিতীয় বৃহত্তম। এটা তোমাদের বইয়ে ইনফরমেশনটা আছে কিনা আমার মনে নাই, যদি থাকে তাহলে তো এটা পড়তেই হবে। তো আমি একটু বলে দিই, এটা হচ্ছে দ্বিতীয় বৃহত্তম, বৃহত্তম। আচ্ছা, এখন একটু চিন্তা করো তো ভাইয়া, তুমি তোমার আশেপাশে কোন জীবজন্তু, কোন জীবজন্তুগুলা সবচেয়ে বেশি দেখো? একটু চিন্তা করো তো, জাস্ট একটু চিন্তা করো। তুমি তোমার আশেপাশের সারাউন্ডিং এর দিকে তাকাও এবং একটু চিন্তা করে দেখো সবচেয়ে বেশি তোমার আশেপাশে কি দেখা যায়। তুমি যদি শহরে থাকো, আমার মনে হয় যে গরু ছাগল তুমি সারা বছরও দেখো, ঠিক আছে? তোমার আশেপাশে তোমার কি চোখে পড়ে? একটা জিনিস আমার চোখে পড়ে, সেটা হচ্ছে মশা। প্রচুর পরিমাণ মশা আমাদের চারপাশে, তাই না? আবার কোথাও যদি লাইট জ্বালায় রাখো, তোমার বাসা যদি ধান ক্ষেতের আশেপাশে হয়, দেখবা যে লাইটে প্রচুর পরিমাণ পোকা আসতেছে। তার মানে কি, পোকামাকড় তুমি সবচেয়ে বেশি দেখো, তাই না? তাহলে যে পর্বটা সবচেয়ে বড় আমি বলছি, অর্থাৎ আর্থ্রোপোডা পর্ব, এই পর্বের মধ্যে নিশ্চয়ই পোকামাকড় আছে, কারণ এটা সবচেয়ে বড় পর্ব। আর আমার আশেপাশে তো সবসময় খালি পোকামাকড়ই আমি দেখি, তাই না? তাহলে এই সবচেয়ে বড় পর্ব কোনটা? সবচেয়ে বড় পর্ব হচ্ছে আর্থ্রোপোডা, অর্থাৎ এই আর্থ্রোপোডার মধ্যে আছে ইনসেক্টস, ইনসেক্টস, ইনসেক্ট। ওকে, আচ্ছা, এবার আসো আমাদের আরো কিছু এক্সট্রা বৈশিষ্ট্য পড়তে হবে। সেটা হচ্ছে, আমি যদি বলি মাত্রা, কার মাত্রা কি সেটা একটু বলি।
মাত্রা। মাত্রা মানে হচ্ছে, দেখো এই প্রাণীগুলা কি দ্বারা গঠিত সেটা আমরা একটু পড়বো। যেমন আমার দেহটা কি দ্বারা গঠিত বলো তো? কোষ দ্বারা গঠিত। তাহলে আমার দেহে কি আছে? কোষ আছে। আমার দেহে কি আছে? কোষ আছে। তো আমার দেহটা কোষ দ্বারা গঠিত। তাহলে আমার আহ, কোষ বাদেও আর কি আছে আমাদের দেহে? আমাদের দেহে বিভিন্ন রকমের অঙ্গ আছে, প্রত্যঙ্গ আছে, ঠিক আছে, বা তন্ত্র আছে। তন্ত্র মানে কি? যেমন আমরা বলি রক্ত সংবহন তন্ত্র। তোমাদের জন্য হয়তো বা কথাগুলা একটু কঠিন হয়ে যাচ্ছে, তারপর আমি যে কথাগুলো বলতেছি না বুঝতে পারলে একটু শোনার চেষ্টা করো এবং বোঝার চেষ্টা করো। যেমন আমি যদি বলি রক্ত সংবহন তন্ত্র, রক্ত সংবহন তন্ত্র মানে কি বলতো? রক্ত সংবহন তন্ত্র মানে হচ্ছে যেই তন্ত্রটা আমাদের দেহে রক্ত পরিবহনের জন্য জড়িত। আমাদের দেহে রক্ত পরিবাহিত হচ্ছে, এটা তো মানো, তাই না? তো রক্ত পরিবহনের জন্য তুমি দেখতে পাবা যে আমাদের হাতে যে এখানে বিভিন্ন রক্তক আছে, ধমনী আছে, শিরা আছে, আবার আমাদের হৃৎপিণ্ড আছে। তো হৃৎপিণ্ডের কাজ কি? সারা দেহে রক্তটা পরিবহন করা। তাহলে এই যে হৃৎপিণ্ড, বিভিন্ন ধরনের ধমনী, শিরা, এগুলা নিয়ে কি গঠিত হয়? রক্ত সংবহন তন্ত্র। তাহলে আমাদের দেহে কোষ আছে, কোষের সাথে টিস্যু আছে, টিস্যুর সাথে অঙ্গ আছে, অঙ্গতন্ত্র আছে। তো এই আর কি বিষয়। এখন পৃথিবীতে কিছু প্রাণী আছে জানো, আমার যেমন অঙ্গতন্ত্র একটা সুগঠিত প্রাণী। কিছু প্রাণী আছে খুবই অনুন্নত, তার দেহে কোনো তন্ত্র দেখা যায় না, অঙ্গও দেখা যায় না। আমার দেহে যেমন অঙ্গ, তন্ত্র না বোঝো, অঙ্গ তো বুঝো। যেমন হাত হচ্ছে একটা অঙ্গ, ভেতরে হৃৎপিণ্ড, এটা একটা অঙ্গ, আমার ভেতরে ফুসফুস আছে, এটা একটা অঙ্গ। কিছু প্রাণী আছে জানো, তার দেহে তন্ত্র তো দূরের কথা, তার দেহটা শুধুমাত্র কোষ দ্বারা গঠিত। তাহলে তোমার কাছে কি মনে হয় বলো তো, এই সবগুলা প্রাণীর মধ্যে কোনটাতে শুধুমাত্র কোষ থাকবে? নিশ্চয় যেটা সবচেয়ে অনুন্নত, তাই না? অর্থাৎ পরিফেরা, এটা যেহেতু সবচেয়ে অনুন্নত, ওইখানে যত খারাপ বৈশিষ্ট্য সেগুলো থাকবে। খারাপ বৈশিষ্ট্য মানে কি? এটা শুধুমাত্র কোষ দ্বারা গঠিত, কোষীয় মাত্রার প্রাণী। তাহলে মাত্রাটা কি বলতো পরিফেরার? কোষীয় মাত্রার প্রাণী। নিডারিয়া তার চেয়ে একটু উন্নত। তাহলে কোষের চেয়ে একটু বড় বিষয় হচ্ছে টিস্যু। টিস্যু, অনেকগুলো কোষ মিলা তৈরি হয় টিস্যু। তাহলে এই নিডারিয়া পর্বটা কোষ আর টিস্যুর সমন্বয়ে গঠিত। তাহলে কোষ টিস্যু দ্বারা গঠিত হচ্ছে নিডারিয়া, কোষ টিস্যু দ্বারা গঠিত। প্লাটিহেলমিনথেস আরেকটু উন্নত। সো টিস্যুর সাথে এইখানে আবার থাকে অঙ্গ। হ্যাঁ, তাহলে টিস্যুর চেয়ে একটু উন্নত হচ্ছে অঙ্গ। তাহলে এইখানে টিস্যুর সাথে থাকে অঙ্গ, তাহলে এখানে একটু অঙ্গ দেখা যাচ্ছে। নেমাটোডা আরেকটু উন্নত, তাহলে অঙ্গের সাথে থাকবে আবার তন্ত্র। তাহলে অঙ্গতন্ত্র মাত্রার প্রাণী, অঙ্গের সাথে থাকে তন্ত্র। তাহলে বাকিগুলো উন্নত, তাই না? তাহলে এইগুলাতেও অঙ্গতন্ত্রটাই থাকে, বাকি সবগুলাতেই অঙ্গতন্ত্রটা থাকে। মাত্রার পরে যদি আসি, মাত্রার পরে আমি কথা বলতে পারি কি নিয়ে? আমি কথা বলতে পারি সিলম নিয়ে। সিলম নিয়ে কথা বলতে পারি। সো সিলম বলতে কি বোঝানো হচ্ছে সেটা একটু বোঝানোর আগে আমি আগে পড়াই ফেলি বিষয়টা। সিলম কি সেটা পরে বোঝাচ্ছি, আগে আমি জিনিসটা পড়াই ফেলি। তো যে কথাটা মাথায় রাখবা, প্রথম তিনটা, এই প্রথম তিনটাকে বলা হয় অ্যাসিলোমেট। কি নামে রাখা হয়? এদেরকে বলা হয় অ্যাসিলোমেট। চতুর্থ নাম্বার যেটা, সেটাকে বলা হয় সিউডোসিলোমেট। সিউডোসিলোমেট। এবং বাকি যতগুলো আছে সবগুলোকে বলা হয় ইউসিলোমেট। ইউসিলোমেট। আচ্ছা, এবার আসে সিলোম কি, এটা একটু বোঝানোর চেষ্টা করি। তোমাদের জন্য এত কিছু লাগবে না, আমি একটু বোঝানোর চেষ্টা করতেছি যাতে তোমরা বুঝতে পারো, এই কারণে। আচ্ছা, সো সিলোম মানে কি আসলে? আমি যদি খুব সহজ বাংলায় বলি সিলোম মানে কি, খুব সহজ বাংলায় বললে সিলোম মানে হচ্ছে গহ্বর। খুব সহজ বাংলায় যদি বলি সিলোম মানে হচ্ছে গহ্বর, ঠিক আছে? এখন গহ্বর মানে কি? ফাঁকা জায়গা। গহ্বর মানে কি ভাইয়া? ফাঁকা জায়গা। এখন এটা তো যেন তেন ফাঁকা জায়গা না। আমাদের দেহের ভেতরে যে ফাঁকা জায়গাগুলো থাকে সেটা হচ্ছে সিলম, ঠিক আছে? যেমন তুমি যদি একটু খেয়াল করে দেখো, আমাদের পেটের ভেতরে একটা ফাঁকা জায়গা আছে,
এই ফাঁকা জায়গার ভেতরে পাকস্থলী আছে, অনেক কিছু আছে, তাই না? বুকের ভেতরেও একটা ফাঁকা জায়গা আছে। সেই ফাঁকা জায়গার ভেতরে কি থাকে বলতো? সেই ফাঁকা জায়গার ভেতরে আছে ফুসফুস, হৃৎপিণ্ড এগুলা। তাই না? তাহলে এই যে ফাঁকা জায়গা, এই ফাঁকা জায়গাটাকে বলা হচ্ছে সিলম। ঠিক আছে? তাহলে সিলম কি বলতো? সিলম হচ্ছে আমাদের দেহের ভেতরে ফাঁকা জায়গা। ফাঁকা জায়গা, এই ফাঁকা জায়গাগুলোকে বলা হয় সিলম। এখন এই ফাঁকা জায়গাটাকে সিলম হওয়ার জন্য এখানে আরো কিছু বৈশিষ্ট্য আছে, সেটা আনতে আমি যাচ্ছি না। জাস্ট মনে রাখো আমাদের দেহের ভেতরে যে ফাঁকা জায়গা সেটা হচ্ছে সিলম। আচ্ছা, আমার দেহর ভেতরে কি আছে এটা তো তুমি দেখোনি, কিন্তু কোরবানির সময় গরু ছাগল যখন কাটা হয়, দেখো না যে পেটটা যখন কাটা হচ্ছে, একটা ফাঁকা জায়গার ভেতরে ওইখানে পাকস্থলী থাকে, ভুঁড়ি বের করে, তাই না? নাড়ি ভুঁড়ি থাকে। তো একটা ফাঁকা জায়গার মধ্যে থাকে না সেটা? ওই ফাঁকা জায়গাটার নাম হচ্ছে সিলম। ওকে? তাহলে তাহলে ইন অ্যাসিলোমেট, সিউডোসিলোমেট, ইউসিলোমেট এগুলো আবার কি? তো মনে রাখবা, বায়োলজিতে বায়োলজিতে কোন নামের শুরুতে যদি থাকে এ, নামের শুরুতে কি থাকে ভাইয়া? নামের শুরুতে থাকে এ। এই এ শব্দটার অর্থ হচ্ছে না। ঠিক আছে? এ শব্দটার অর্থ কি ভাইয়া? এ শব্দটার অর্থ হচ্ছে না। তাহলে এটা হচ্ছে বায়োলজির ভাষা। এগুলো একটু শিখে নিতে হবে তোমার। ঠিক আছে? বায়োলজির ভাষায় এ শব্দটার অর্থ কি? এ শব্দটার অর্থ হচ্ছে না। ধরে নাও তোমাকে কোন একটা স্যার জিজ্ঞেস করলো যে তুমি কি এটার অ্যান্সার পারো? এখন তুমি ধরে নাও যে সেটার অ্যান্সার পারো না। তো বায়োলজির ভাষায় সেই স্যারকে তুমি অ্যান্সার করতে পারো ঠিক আছে? তোমাকে যদি কোনো স্যার জিজ্ঞেস করে যে তুমি কি এটার অ্যান্সার পারো? এখন তুমি তো জানো না সেটার অ্যান্সার। তুমি বায়োলজির ভাষায় অ্যান্সার দিবা হ্যাঁ, এই আর কি। তো শব্দটার অর্থ হচ্ছে না। ঠিক আছে? এরপরে আমি যদি বলি সিউডো, সিউডো বা সুডো, সুডো, এই সিউডো বা সুডো শব্দটার অর্থ হচ্ছে ভুয়া, ভুয়া বা ভ্রান্ত, ভুয়া বা ভ্রান্ত। এবং ইউ শব্দটার অর্থ হচ্ছে প্রকৃত, প্রকৃত। ওকে? তাহলে এখানে অ্যাসিলোমেট মানে কি বুঝতেই পারতেছো? সিলমটা নাই। অর্থাৎ এই তিনটা পর্ব, পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথেস, এই তিনটা পর্বের সিলম থাকে না। নেমাটোডা পর্ব, এদের সিলমটা থাকে, মানে এদেরও সিলম নাই, থাকে না, না এদের সিলম নাই, কিন্তু দেখে মনে হয় থাকে। ঠিক আছে? তাহলে সিউডোসিলমেট মানে হচ্ছে ভুয়া সিলম, দেখে মনে হচ্ছে আছে কিন্তু আসলে নাই। সিলম মানে কি বলছি? দেহের মধ্যে গহ্বর, দেখে মনে হবে যে আছে গহ্বর, এটা আসলে না, ওটা সিলম না। আর ইউ মানে হচ্ছে প্রকৃত সিলম, অর্থাৎ এদের আসলেই সিলম থাকে, আসলেই সিলম থাকে। ঠিক আছে? তাহলে পরের বৈশিষ্ট্যগুলো কি? পরের বৈশিষ্ট্য হচ্ছে ভ্রূণ স্তর। পরের বৈশিষ্ট্য হচ্ছে ভ্রূণ স্তর, ভ্রূণ স্তর। তো ভ্রূণ স্তর মানে কি? ভ্রূণ স্তর মানে কি? দেখো, আমরা যখন ভ্রূণ অবস্থায় ছিলাম, মাতৃগর্ভে আমরা যখন ভ্রূণ অবস্থায় ছিলাম, সেই ভ্রূণ অবস্থায় ভ্রূণের কয়েকটি স্তর থাকে। যেমন আমাদের ক্ষেত্রে স্তরটা হচ্ছে তিনটা স্তর থাকে। ঠিক আছে? ভ্রূণ কি? ভ্রূণ হচ্ছে আমরা আমরা যখন এই যে আমাদের যে শিশুর অবয়ব সেটা এখনো পাই নাই, তার আগ পর্যন্ত সেটা হচ্ছে ভ্রূণ। এখন এই ভ্রূণের ৩টা স্তর আছে। ঠিক আছে? আমাদের ক্ষেত্রে। এখন অন্যান্য প্রাণীর ২টাও হইতে পারে, ১টাও হইতে পারে। এবং ওই স্তরগুলা থেকে, বিভিন্ন স্তর থেকে বিভিন্ন অঙ্গ তৈরি হইছে আমাদের। ঠিক আছে? আমাদের ক্ষেত্রে ধরে নাও যে আ একটা স্তর থেকে আমাদের হাত তৈরি হইলো, আরেকটি স্তর থেকে ফুসফুস তৈরি হইছে, আরেকটি স্তর থেকে হৃৎপিণ্ড তৈরি হইছে। তো বিভিন্ন স্তর থেকে বিভিন্ন জিনিস তৈরি হয়। এ হচ্ছে ভ্রূণ স্তর। আচ্ছা, এখন কিছু প্রাণী আছে যারা একস্তরী, কিছু প্রাণী আছে যারা দ্বিস্তরী, কিছু প্রাণী আছে যারা ত্রিস্তরী, এবং ৩টাই সর্বোচ্চ স্তর। আচ্ছা, তাহলে চিন্তা করে বলো তো ভাইয়া, কোন পর্বের প্রাণী ভ্রূণস্তর একস্তরী হবে? একটু চিন্তা খাটায় বলো দেখি। নিশ্চয় সেটা হবে পরিফেরা। কেন? কারণ এটা প্রথমে আছে ভাইয়া। যেহেতু প্রথমে আছে, এটা হচ্ছে একস্তরী। ঠিক আছে? সো এখানে এখানে পরিফেরা যেটা, পরিফেরা, এই পরিফেরা ভ্রূণস্তর হচ্ছে এরা একস্তরী।
এরপরে নিডারিয়া একটু উন্নত, তার মানে কি এর হচ্ছে দ্বিস্তরী, এর হচ্ছে দ্বিস্তরী। বাকি যতগুলো আছে সব হচ্ছে ত্রিস্তরী, ত্রিস্তরী। ঠিক আছে, তাহলে ভাইয়া দেখো আমরা এইখানে 3টা করে বৈশিষ্ট্য সব প্রাণীর পড়ে ফেললাম, সব পর্বের পড়ে ফেললাম 3টা করে বৈশিষ্ট্য, এবং তোমাদের বইয়ে তো আছেই মাত্র 4টা 5টা করে বৈশিষ্ট্য, তাই না? তাহলে মজার না বিষয়টা, দেখো তোমাদের বইয়ের মাত্র 4-5টা করে বৈশিষ্ট্য আছে, এখন আমরা 3টা অলরেডি পড়েই ফেলছি। মজার না বিষয়টা, যে তোমাকে যদি এখন কোনো কিছু লিখতে দেয়, তোমাকে ধরে নাও যে বললো একাইনোডার্মাটার বৈশিষ্ট্য লিখো, ধরে নাও তোমাকে বললো যে একাইনোডার্মাটার বৈশিষ্ট্যগুলো লেখো, তুমি কিচ্ছু পারো না, জানোই না কিছু, কোনোদিন পড়োই নাই, তুমি এই 3টা লিখতে পারবা না অন্তত, যেহেতু শিখাই দিলাম আমি, এই 3টা লিখতে পারবা না, তো তুমি যদি কিছুই না পারো অন্তত এই 3টা লিখে আসতে পারবা, তাই না? তাহলে 3টা তোমার বৈশিষ্ট্য হয়ে গেল। এর সাথে যদি আর অল্প একটু মাথায় রাখতে পারো, একটু যদি মনে রাখতে পারো, সেক্ষেত্রে কিন্তু তুমি ফুল নাম্বারটা পেয়ে আসবা, তাই না? ওকে, তাহলে আসো আমরা মেইন পড়াটাতে চলে যাই। সেটা হচ্ছে আমরা পরিফেরা পর্ব, প্রথম পর্ব যেটা, সেটার বৈশিষ্ট্যগুলো আমরা পড়বো। তো এখানে নামের শুরুতে আছে পোর, শেষ অংশে আছে ফেরা। সো ফেরা মানে হচ্ছে বহন করা, ফেরা মানে কি বহন করা, আর পোর মানে হচ্ছে ছিদ্র। তাহলে পরিফেরা মানে কি? ছিদ্র বহন করে যে প্রাণী, তাদেরকে আমরা বলি পরিফেরা। তুমি কি তোমার আশেপাশে এমন কোনো প্রাণী দেখছো তার গায়ে ছিদ্র আছে? দেখো নাই নিশ্চয়ই, কারণ এটা তোমার আশেপাশে থাকে না। এই প্রাণীগুলা সমুদ্রের নিচে থাকে এবং এরা খুবই অনুন্নত প্রাণী। আমি সময় লাগবে এটাতে, মানে একটু লেন্দি হয়ে যাবে ক্লাসটা, তো সেটা লেন্দি আমি করতেছি না, তুমি জাস্ট একটু সার্চ করে দেখবা পরিফেরা পর্বের প্রাণীগুলো কেমন, ঠিক আছে? তুমি একটু গুগলে জাস্ট সার্চ করবা, এবং আমার মনে হয় যে তুমি প্রাণীটা দেখছো। আচ্ছা, আমার আশেপাশে অনেক স্পঞ্জ আছে, কিন্তু সেটা দেয়ালের সাথে লাগানো, আমি তোমাকে খুলে দেখাইতে পারতেছি না। আচ্ছা, একটু 1 সেকেন্ড, হ্যাঁ। সো পরিফেরা পর্বের প্রাণীগুলা কেমন জানো? পরিফেরা পর্বের প্রাণীগুলা হচ্ছে, তোমরা ডিসকভারি চ্যানেল দেখছো না? ডিসকভারি চ্যানেলে যখন সমুদ্রের নিচে যাই, দেখবা যে সমুদ্রের নিচে না লাল নীল বিভিন্ন কালারের উদ্ভিদের মতো, একদম সমুদ্রের গভীরে নিচের দিকে উদ্ভিদের মতো মাটির সাথে লেগে থাকে, সমুদ্রের একদম গভীরে মাটির সাথে লেগে থাকে। তোমার কাছে দেখে মনে হয় যে এটা হয়তো বা উদ্ভিদ, কিন্তু ওইটা আসলে প্রাণী, ঠিক আছে? তো তুমি একটু সার্চ করে দেখো, তাইলে বুঝতে পারবা যে তুমি হয়তো বা এতদিন ধরে ওটাকে উদ্ভিদ হিসেবে চেনো, কিন্তু ওটা আসলে প্রাণী, এটা পাওয়া যায় সমুদ্রের নিচে। আচ্ছা, এবং এটার দিকে একটু তাকাও তো ভাইয়া, এটা কি? এটা হচ্ছে একটা স্পঞ্জ, তো স্পঞ্জের গায়েও না আমি অনেক ছিদ্র দেখতে পাচ্ছি। তুমি যদি স্পঞ্জটা পানিতে ভেজাও, এর ভেতরে প্রচুর পরিমাণ পানি প্রবেশ করতে পারবে। কেন? কারণ গায়ে ছিদ্র আছে। তো স্পঞ্জ যেমন ছিদ্রালো, গায়ের ভেতরে ছিদ্র থাকে, পরিফেরার নাম মানেই তো ছিদ্র বহনকারী। তাহলে এটাকেও তো আমি পরিফেরা বলতে পারি, পোর বহন করতেছে, এটা ছিদ্র বহন করতেছে, এটাকেও আমরা পরিফেরা বলতে পারি, তাই না? আবার এই যে পরিফেরা নামে যে প্রাণীটাকে আমরা চিনতেছি, ওর গায়েও যেহেতু ছিদ্র থাকে, ওইটাকেও আমরা স্পঞ্জ নামে চিনি, ঠিক আছে? অর্থাৎ পরিফেরা পর্বের যে প্রাণীগুলা, তাদেরকে আমরা আদর করে একটা নামে ডাকি, আদর করে দেয়া নামটা হচ্ছে স্পঞ্জ। তাহলে পরিফেরা পর্বের প্রাণীদেরকে আমরা স্পঞ্জ নামে চিনি, ঠিক আছে? এবং এই পর্বের অধিকাংশ প্রাণী সামুদ্রিক, এরা সাধারণভাবে দলবদ্ধ হয়ে বাস করে, তবে এর হচ্ছে সমুদ্রের মাটির সাথে লেগে থাকে। বুঝতেই পারতেছো, অনুন্নত প্রাণী, চলতেই পারবে না, তাই না? সবচেয়ে উন্নত প্রাণীগুলা চলতে পারবে, অনুন্নত যেহেতু সবচেয়ে, তার মানে কি চলতেই পারে না, কোনো একটা জলজ বস্তুর সাথে বা একদম সমুদ্রের নিচে আটকে থাকে। এই পরিফেরা পর্বের সাধারণ বৈশিষ্ট্যগুলো কি? কিছু সাধারণ বৈশিষ্ট্য কিন্তু হয়ে গেছে। এখন ধরে নাও যে কিচ্ছু জানো না, কয়েকটা জিনিস লিখতে পারবে না, যেমন এদের শুধুমাত্র কোষ আছে, কোষীয় মাত্রার প্রাণী, এদের ভ্রূণস্তর হচ্ছে 1 স্তরী, এদের সিলম হচ্ছে অ্যাসিলম। 3টা তো হয়ে গেল, এখানে আরো 2-1টা মুখস্থ করে নাও। পারবে না এখন? আরো কয়েকটা তো বলে দিলাম, এর স্পঞ্জ নামে পরিচিত, এটা
এটাও হয়ে গেল, তাই না? এরপরে দেখো আর কি আছে। এরা এরা বহুকোষী প্রাণী, বলছি তো এদের দেহ কোষ দ্বারা গঠিত, বহুকোষী প্রাণী কিন্তু সরলতম। হ্যাঁ, কোনো টিস্যু থাকে না। এই যে ওই কথাটাও লেখা আছে, যেটা বললাম যে কোনো টিস্যু থাকে না। তো এইখানে তোমাদের বইয়ে যে বৈশিষ্ট্যগুলো বলা আছে খুবই অল্প করে বলা আছে, খুবই অল্প করে বলা আছে, এবং তোমার এই অল্প বৈশিষ্ট্য জানলেই হবে ভাইয়া, আর কিচ্ছু জানার দরকার নাই। কিন্তু তারপরও তোমাদেরকে জানানোর জন্য আমি কিছু এক্সট্রা কথা বলবো, প্রত্যেকটা পর্ব সম্পর্কে আমি কিছু এক্সট্রা বিষয় এখন থেকে পড়াই দিব। এটা যদি তুমি চাও যে এখনই পড়ে ফেলবা, পড়তে পারো। তুমি যদি চাও যে না ভাইয়া পড়বো না, খালি এতটুকুই পড়বো, তাহলে তো আছে তোমার সামনে, তুমি পড়ো। কিন্তু যারা একটু বেশি জানতে চাও, যারা আগ্রহী এই বিষয়গুলো নিয়ে, কারণ দেখো তোমার সামনে কিছুদিন পরে যখন আর একটু বড় ক্লাসে উঠবা, এই জিনিসগুলো নিয়ে তোমার পড়তেই হবে। তো এখন থেকে যদি একবার জাস্ট দেখে রাখো, ক্লাসটা তো করতেছো, পড়তে আমি বলতেছি না, পড়ো না, কিন্তু ক্লাসটা তো করতেছো, তাই না? এক্সট্রা হয়তো বা 5 মিনিট বেশি সময় লাগবে। সো এই সময়টুকু খরচ করে একটু দেখে রাখো, জাস্ট আমার কথাগুলা একটু শুনে রাখো। এটা তোমার সামনের লাইফে অনেক বেশি হেল্পফুল হবে, ঠিক আছে? এবং তুমি যদি আমার কথাগুলো শুনে তুমি যদি ওই বেসিকগুলো ধারণ করতে পারো, ওই কথাগুলা যদি একটুও তোমার মনে থাকে, তোমার এই যে ক্লাস এইটে অনেক বেশি তোমার জন্য বেনিফিশিয়াল হবে এই কথাগুলো, ঠিক আছে? তো আমি এইখানে যে বৈশিষ্ট্যগুলো লেখা আছে সেটা তো পড়াচ্ছি, পাশাপাশি এক্সট্রা কিছু বৈশিষ্ট্য আমি পড়াইতে চাই, ঠিক আছে? যেমন পরিফেরা পর্বের প্রাণীদেরকে আমরা স্পঞ্জ নামে চিনি, তাই না? তো যে কথাটা মনে রাখতে পারো, অনেক স্পঞ্জ, অনেক স্পঞ্জ, এই কথাটা একটু মনে রাখো, কারণ এই অনেক স্পঞ্জ এই শব্দটা দ্বারা আমরা অনেকগুলা কথা মনে রাখবো। এখানে মানে হচ্ছে অপারকুলাম, অপারকুলাম। মানে হচ্ছে নিশ্চল, নিশ্চল। মানে হচ্ছে কোয়ানোসাইট, কোয়ানোসাইট। স্পঞ্জ মানে হচ্ছে স্পিকিউল, স্পিকিউল, স্পঞ্জিন, স্পঞ্জিন এবং স্পঞ্জসিল। স্পঞ্জসিল। সো এইখানে যা কিছু আমি বললাম, এইটুক যদি তুমি কখনো মনে রাখতে পারো, এইটার বাইরে আর তোমার কিছুই জানতে হবে না, যত বড় ক্লাসেই যাও, ঠিক আছে? এখানে যে কয়টা বৈশিষ্ট্য আছে, এই কয়টা বৈশিষ্ট্য তোমার বড় ক্লাসে যাওয়ার পরে তুমি এই কয়টা পড়লেই হচ্ছে। আচ্ছা, তাহলে এইখানে, আচ্ছা এখানে অ দিয়ে আর একটা কথা, অতে হচ্ছে অস্টিয়া, অতে অস্টিয়া। তো যে কথাটা মাথায় রাখবা সেটা হচ্ছে, এরা তো ছিদ্রালো প্রাণী, তাই না? এরা ছিদ্রালো প্রাণী নামে পরিচিত, এর কারণ এরা স্পঞ্জ। এরা যেহেতু স্পঞ্জ, এদের দেহে অনেক ছিদ্র থাকে, ঠিক আছে? সো এই যে এদের দেহটা কি বলতো, ছিদ্রযুক্ত। সো অস কথাটার অর্থ হচ্ছে ছিদ্র। অস কথাটার অর্থ কি ভাইয়া? অস কথাটার অর্থ হচ্ছে ছিদ্র। তাহলে এই যে অস্টিয়া নামের মধ্যে অস আছে, তাহলে এটা হচ্ছে ছিদ্র। তাহলে এখানে যে কথাটা লেখা আছে দেহ প্রাচীর অনেক ছিদ্রযুক্ত, যেহেতু ছিদ্রযুক্ত লেখা আছে, ওই ছিদ্রটার নাম হচ্ছে অস্টিয়া, ছিদ্রটাকে আদর করে বলা হয় অস্টিয়া, ঠিক আছে? তো এগুলো জাস্ট একটু লিখে দিলাম। এর মধ্যে থেকে যে বৈশিষ্ট্যগুলা তোমার কাছে আসলে মনে হচ্ছে যে মনে রাখার মতো, সেগুলো মনে রাখতে পারো। যেমন এই যে নিশ্চল, এই কথাটা তুমি তোমার যদিও বইয়ে বলা নাই, তারপরে তুমি অ্যাড করে নিতে পারো এই কথাটা, নিশ্চল, ঠিক আছে? এই অংশটুকু, এই একটা ওয়ার্ড অন্তত তুমি হচ্ছে এখানে অ্যাড করে নিতে পারো বৈশিষ্ট্যগুলোর সাথে। এবার আসো, আমরা অধিকাংশ বৈশিষ্ট্য পড়ে ফেলছি। যেমন এরা হচ্ছে সরলতম বহুকোষী প্রাণী, আমরা তো জানি যে এই প্রাণীরা কোষ দ্বারা গঠিত, তবে এদের টিস্যু থাকে না, এটা আমরা একটু আগে পড়েছি। এখানে কি টিস্যু ছিল? এই যে এখানে যে আমরা পড়লাম, টিস্যু তো হচ্ছে এই যে নিডারিয়া, নিডারিয়ার টিস্যু আছে, কিন্তু পরিফেরা কি টিস্যু আছে? না, শুধু কোষ দ্বারা গঠিত। তাহলে এরা বহুকোষী প্রাণী, টিস্যু আছে, এই কথাটাই বলা আছে। দেহ প্রাচীরে অসংখ্য ছিদ্র আছে, এই ছিদ্রের ভেতর দিয়া অক্সিজেন ও খাদ্যবস্তু প্রবেশ করে, ঠিক আছে? তাহলে এই যে এটা হচ্ছে ছিদ্র, এই ছিদ্রের ভেতরে অক্সিজেন প্রবেশ করবে,
খাদ্যবস্তু প্রবেশ করবে, সিম্পল। ওকে, এদের কোনো সুগঠিত কলা অঙ্গতন্ত্র থাকে না। তো যে কথাটা বললাম একটু আগে যে টিস্যু নাই, অঙ্গ নাই, তন্ত্র নাই, এর তো এক কথায় দুইবার লেখা আছে। তো পৃথক সুগঠিত কলা অঙ্গতন্ত্র এগুলো থাকে না, শেষ। ওকে, এখন এই যে উদাহরণটা মনে রাখা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এইটাই অনেকে হচ্ছে মুখস্থ করতে পারে না। আমার সম্ভবত একটা ভিডিও আছে এই পর্বগুলার উদাহরণগুলা নিয়ে, ঠিক আছে? তো আমি যদি ভিডিও পাই আমি হচ্ছে আবারও সেটা রিপোস্ট করব, সমস্যা নেই। যাই হোক, তো এটা একটু মনে রাখতে হবে। তো আমরা তো নামটা শুনে বুঝতে পারতেছি, নামের মধ্যে আছে স্পঞ্জ। তো স্পঞ্জ মানেই তো সেটা হচ্ছে পরিফেরা পর্বের প্রাণী, তাই না? স্পঞ্জ নামে পরিচিত স্পঞ্জিলা, এবং আরেকটা হচ্ছে স্কাইফা। তাহলে স্পঞ্জ এটা তো এমনিতেই মনে থাকবে, এবং আরেকটা পর্ব হচ্ছে, আরেকটা প্রাণী হচ্ছে স্কাইফা। স্কাইফা, ওকে। দ্বিতীয় পর্ব হচ্ছে নিডারিয়া। সো পরের পর্বটা হচ্ছে নিডারিয়া পর্ব, রাইট? তো নিডারিয়া পর্ব সম্পর্কে আমরা অলরেডি বেশ কিছু বৈশিষ্ট্য জানি, যেমন এরা হচ্ছে দ্বিস্তরী। তো এই পর্বের একটা প্রাণী হচ্ছে হাইড্রা। এই পর্বের একটা প্রাণী হচ্ছে হাইড্রা। তো তোমরা যখন ইন্টারমিডিয়েটে উঠবা, এই হাইড্রা নিয়ে একটা পুরো অধ্যায় আছে, বুঝছো? সব হাইড্রা নিয়ে পড়াশোনা। তো এই হাইড্রা প্রাণীটা দেখতে কেমন সেটা একটু তোমাদেরকে দেখাই। দেখো, এই হাইড্রা কিন্তু আমি ধরছিও, হাইড্রা কিন্তু আমি ধরছি, কিন্তু এই প্রাণীটা এত ছোট যে খালি চোখে তুমি খুব সহজে দেখতে পাবে না, ঠিক আছে? তুমি তোমার সামনে দিলেও হয়তো তুমি খুঁজেই পাবা না সেই প্রাণীটা। খুবই গভীরভাবে যদি পর্যবেক্ষণ করো সেই ক্ষেত্রে অনেক সময় দেখতে পাইতে পারো। তো এই হাইড্রা প্রাণীটা এটা কোথায় থাকে জানো? পুকুরে থাকে, মিঠা পানির যে পুকুর সেইখানে থাকে, ঠিক আছে? তো এই হাইড্রাটা কোথায় পাওয়া যায়? এটা পাওয়া যায় মিঠা পানিতে। মিঠা পানির যে পুকুরগুলো আছে সেই পুকুরগুলোতে থাকে। এবং এই প্রাণীটা দেখতে এই যে এরকম দেখতে, এরকম। এবং এখানে তার কিছু কোর্সিকা থাকে বা টেন্টাকল থাকে। এগুলো হচ্ছে কোর্সিকা। এগুলোর মাধ্যমে সে কি করে বলতো? এটার মাধ্যমে সে শিকার করতে পারে, নড়াচড়া করে কোথাও যাইতে পারে। তো এ হচ্ছে কোর্সিকা। এখন আমি যেটা বোঝাতে যাচ্ছি, দেখো হাইড্রা আমরা একটু আগে পড়েছি যে হাইড্রা হচ্ছে দ্বিস্তরী প্রাণী, ভ্রূণ স্তর, এটা হচ্ছে দ্বিস্তরী, তাই না? একটু আগে পড়েছি। তো যেই কথাটা তোমার মাথায় রাখতে হবে, দেখো আমি যদি এই প্রাণীটাকে দেখি, আমি নিশ্চয়ই এই বাইরের পার্টটুকু দেখতে পাবো, কারণ কি এটা তো তার পেট। এটা কি তার? এটা হচ্ছে পেট, তাই না? তো বাইরের পার্টটুকু যে আমরা দেখতে পাচ্ছি, এটা তো একটা ত্বক। যেমন আমার বাইরে থেকে এই ত্বকটা আমি দেখতে পাচ্ছি। তো এই ত্বকটা তার মানে কি উপরের ত্বক। আবার ভেতরে আমি যদি মাংসটা কাটি, ভেতরে একটা ত্বক আছে, সেটাকে আমরা বলতে পারি ভেতরের ত্বক। তো বায়োলজিতে ডার্ম মান হচ্ছে ত্বক, ডার্ম মান হচ্ছে ত্বক। বাইরে থেকে যে ত্বক দেখা যায় সেটা হচ্ছে এক্টোডার্ম। আর ভেতরের যে ত্বক, আমরা ভেতরে যদি দেখি, ভেতরের যে ত্বক সেটার নাম হচ্ছে, সেটাকে কি নামে ডাকা হয়? সেটা হচ্ছে এন্ডোডার্ম। এটাকে বলা হচ্ছে এন্ডোডার্ম, ভেতরের ত্বক। তো এই এন্ডোডার্ম ঘিরে এই জায়গাটাতে দেখো তো একটা ফাঁকা জায়গা আছে না? এই জায়গাটা কি একটু ফাঁকা জায়গা না? খালি জায়গা। তো একটা খাবার যদি সে মুখ দিয়ে খায়, এই মুখ দিয়ে সে খাবার একটা খাইলো, একটা পোকা এই পেটের মধ্যেই তো আসবে, তাই না? তো এই যে পেটের যে ফাঁকা জায়গাটা, এই জায়গাটাকে বলা হয় সিলেন্টেরন। কি নামে ডাকা হয়? এই ফাঁকা জায়গাটাকে বলা হয় সিলেন্টেরন, সিলেন্টেরন। তো এই ফাঁকা জায়গাটার নাম হচ্ছে সিলেন্টেরন। তো তোমাকে যদি কখনো কোশ্চিন করা হয় সিলেন্টেরন কোথায় দেখা যায়, সেটা হচ্ছে নিডারিয়া পর্বের প্রাণীতে দেখা যায়। ওকে, আচ্ছা। এবং পূর্বে এই প্রাণীটা আসলে নিডারিয়া নাম আগে ছিল না, আগে ছিল সিলেন্টারেটা, এই নামটা ছিল, ঠিক আছে? তো এই সিলেন্টেরন থেকে সিলেন্টারেটা, তাহলে ইতোপূর্বে এটার নাম ছিল সিলেন্টারেটা। তাহলে নিডোসাইট বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ কোষের নিডোসাইট। আচ্ছা, এদের দেহে একটা কোষ আছে, কোষটার নাম হচ্ছে নিডোসাইট। তাহলে নিডোসাইট থেকে নিডারিয়া। তাহলে এদের দেহে একটা কোষ আছে, কোষটার নাম কি? নিডোসাইট। এই নিডোসাইট থেকে নিডারিয়া। তাহলে এই নিডোসাইট নামক বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন কোষের নাম থেকে এই পর্বের নাম হয়েছে নিডারিয়া। এবং এই প্রাণীটা এমন একটা প্রাণী, বুঝছো? এই প্রাণীটাকে তুমি যদি মাঝ বরাবর কেটে ফেলো, এই প্রাণীটা মারা যাবে না, জানো? এই প্রাণীটা কি হবে জানো? ওই দুইটা অংশ থেকে দুইটা হাইড্রা হয়ে যাবে। অর্থাৎ এই প্রাণীটাকে তুমি
চাইলে মেরে ফেলতে পারবা না, এটাকে কেটে দিবা আবার হবে। ঠিক আছে? তো এটা হচ্ছে একটা বিশেষ প্রাণী। তো এই প্রাণীটার স্বভাব কি? এরা অধিকাংশ প্রজাতি সামুদ্রিক, তবে এই যে হাইড্রার কথা বললাম এটা তো মিঠা পানিতে পাওয়া যায়, তাই না? তাহলে অধিকাংশ সামুদ্রিক, কিছু প্রজাতি একক বা কিছু প্রজাতি দলবদ্ধভাবে কলোনিভাবে বাস করে। ঠিক আছে? সাধারণ বৈশিষ্ট্য কি? এখন আমরা সাধারণ বৈশিষ্ট্য অলরেডি ৩টা জানি, ফার্স্টেই পড়ে ফেলছি। তো এখানে কি আছে সেটা আমরা পড়ি। দেখো, দেহ ২টি ভ্রূণীয় কোষস্তর দ্বারা গঠিত, যেটা আমরা আগেই পড়ে ফেলছি। তাহলে ২টি ভ্রূণীয় কোষস্তর আগেই পড়ে ফেলছি। দেহের বাইরের স্তরটি এক্টোডার্ম, ভেতরের স্তরটি এন্ডোডার্ম। আচ্ছা, এটাও মাত্র পড়লাম। দেহ গহ্বরকে বলা হচ্ছে সিলেন্টেরন, মাত্রই পড়েছি। এবং এই সিলেন্টেরনে কি হয় জানো? দেখো, একটা পোকা যদি আসে তাহলে তো সে যাওয়ার তো জায়গা নাই। এই প্রাণী তো এমনিতেই কত ছোট, কিছুই তো নাই প্রাণীর ভেতরে, তাই না? সো এই পোকাটা কোথায় থাকবে বলো তো? সিলেন্টেরনের মধ্যে থাকবে। তাহলে এই আমাদের পেটের মধ্যে খাবার গেলে হজম হয়, তাই না? তাহলে এই প্রাণীটার এই যে এই পোকাটাকে যে খাইলো সে, এই পোকাটাকে তো হজম করতে হবে, তাই না? তাহলে এই যে সিলেন্টেরন, এইখানে কি হচ্ছে? পরিপাক হচ্ছে, তাই না? কি হচ্ছে ভাইয়া বলো তো? পরিপাক হচ্ছে। এছাড়াও এই সিলেন্টেরনের ভেতরে কি হয়? সংবহন হয়। তাহলে পরিপাক এবং সংবহনে অংশগ্রহণ করে সিলেন্টেরন। এন্ডোডার্মে একটোডার্মে নিডোসাইট নামক বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন কোষ থাকে। একটু আগে দেখলাম না যে নিডোসাইট নামে একটা কোষ থাকে এইখানে। সো একটোডার্মে, তাহলে এই নিডোসাইটটা থাকে কোথায়? একটোডার্মে থাকে, নট এন্ডোডার্মে। একটোডার্মে নিডোসাইট নামক বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন কোষ থাকে। এই কোষগুলা শিকার ধরা, আত্মরক্ষা, চলন। তাহলে একটোডার্ম কোনটা? এই যে বাইরে থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটোডার্ম। এই বাইরের অংশেই কি থাকে? নিডোসাইট থাকে। এছাড়াও এই যে এইখানে যে কোষের গায়ে ভয় এই নিডোসাইটগুলো লেগে মানে নিডোসাইট কোষটা থাকে। এবং এই নিডোসাইট কোষের থাকার কারণেই এই হাইড্রা কি করতে পারে জানো? হাইড্রা শিকার ধরবে। আবার যদি হাইড্রাকেই যদি কেউ শিকার করতে আসে তার থেকে আত্মরক্ষা নিজেকে করবে, এবং এবং চলাচলে সাহায্য করবে। কারণ কি? এই যে এই কোর্সিকা যেটা, সেটা তো চলাচল করে। এখন কোর্সিকার মধ্যে আছে নিডোসাইট কোষ। এই নিডোসাইট কোষের কারণে হাইড্রা চলাচল করতে পারে সহজেই। ঠিক আছে? তাহলে ৩টা কাজ এই নিডোসাইটের, এই যে নিডোসাইট যে কোষটা, তার ৩টা কাজ: শিকার ধরবে, আত্মরক্ষা করবে এবং চলন ইত্যাদি কাজে অংশ নেয়। উদাহরণটা হচ্ছে হাইড্রা এবং ওবেলিয়া। ঠিক আছে? হাইড্রা অ্যান্ড ওবেলিয়া। হ্যাঁ, তুমি এভাবে পড়তে পারো, হাই অবলা, কাউকে বলতেছে হাই অবলা। ঠিক আছে? সো নিরেরা পর্বের প্রাণী হচ্ছে হাই অবলা। তাহলে হাইড্রা অ্যান্ড ওবেলিয়া। পরের পর্বটা হচ্ছে প্লাটিহেলমিনথেস এবং তারপরের পর্বটা হচ্ছে নেমাটোডা। তো এই 2টা পর্ব নিয়ে আমি ফার্স্টে একটু কথা বলে নিই, তাহলে তোমাদের বুঝাইতে সুবিধা হবে। দেখো, 2টা পর্ব। একটা হচ্ছে প্লাটিহেলমিনথেস, একটা হচ্ছে প্লাটিহেলমিনথেস এবং আরেকটা হচ্ছে নেমাটোডা। তো এই 2টা হচ্ছে কৃমি প্রজাতি। এই দুটাকে কি বলা হয় ভাইয়া? এই দুটাকে বলা হয় কৃমি প্রজাতি। এই দুটাকে বলা হয় কৃমি প্রজাতি। সো প্লাটিহেলমিনথেসও কৃমি, নেমাটোডাও কৃমি। তো এখানে এই নেমাটোডার আগের নাম ছিল নেমাথেলমিনথেস। ঠিক আছে? এখানে হেলমিনথেস মানে হচ্ছে কৃমি। সো নেমাথেলমিনথেস এবং এই প্লাটিহেলমিনথেস দুইজনই হচ্ছে কৃমি। সো এখানে নামের মধ্যে আছে নেমাট, আর নেমাট মানে হচ্ছে সুতা। নেমাট মানে কি ভাইয়া? নেমাট মানে হচ্ছে সুতা। সো নেমাটোডা এটা তো কৃমি, তবে কি কৃমি বলতো? সুতা কৃমি। তাহলে এই পর্বে প্রাণীদেরকে কি বলা হচ্ছে? এরা হচ্ছে সুতা কৃমি। এবং এখানে দেখো নামের মধ্যে আছে প্ল্যাট। হেলমিনথেস মানে তো কৃমি, বুঝলাম। কি কৃমি? এখানে নামের মধ্যে আছে প্ল্যাট। প্ল্যাট থেকে মনে রাখতে পারো যে একদম ফ্ল্যাট মানে হচ্ছে চ্যাপ্টা, তাই না? সো এই প্লাটি হেলমিনথেস এদেরকে বলা হয় চ্যাপ্টা কৃমি। ওটা ছিল সুতা কৃমি, আর এরা হচ্ছে ভাইয়া চ্যাপ্টা কৃমি।
একটা বিষয় চিন্তা করে বলো তো ভাইয়া, তোমরা নিশ্চয় সুতা চেনো, আরেকটা হচ্ছে ফিতা চেনো। বলো তো ভাইয়া, সুতা কি গোল হয় নাকি চ্যাপ্টা হয়? সুতা এটা কি গোল হয় নাকি চ্যাপ্টা হয়? নিশ্চয় যারা সুতা দেখেছো তারা নিশ্চয়ই বলতে পারবা সুতা গোল, আর যারা ফিতা দেখেছো তারাও বলতে পারবা ফিতা হচ্ছে চ্যাপ্টা। তাহলে এই যে সুতা কৃমি, সে যেহেতু সুতা যেহেতু দেখতে গোল, এদেরকে আদর করে আরেকটা নামে রাখা হয় গোল কৃমি। আর ফিতা যেহেতু চ্যাপ্টা হয়, চ্যাপ্টা কৃমির আরেকটা নাম হচ্ছে ফিতা কৃমি। ফিতা কৃমি। আরেকটা প্রশ্নের অ্যান্সার করো তো ভাইয়া, এটা তো পর্ব 3 আর এটা হচ্ছে পর্ব 4। বলো তো কে বেশি উন্নত? নিশ্চয়ই বুঝতে পারতেছো যে পরে থাকে সে উন্নত, তাহলে নেমাটোডা বেশি উন্নত। আরেকটা প্রশ্নের অ্যান্সার করো তো, বলো তো একলিঙ্গ আর উভলিঙ্গ কে বেশি উন্নত? একলিঙ্গ আর উভলিঙ্গ কে বেশি উন্নত? তোমাদের মধ্যে অনেকে উত্তেজিত হয়ে এটা অ্যান্সার করে ফেলতে পারো যে উভলিঙ্গ উন্নত, কারণ নামটা বুঝে শুনেই মনে হচ্ছে একটু বেশি বেশি উভলিঙ্গ, উভয়জনই আছে। কিন্তু উভলিঙ্গ এটা উন্নত না। তুমি একটু চিন্তা করে দেখো তো, আমি মানুষ, আমি তো সবচেয়ে উন্নত প্রাণী, আমি কি উভলিঙ্গ নাকি একলিঙ্গ? অবশ্যই একলিঙ্গ, তাই না? আমাদের স্ত্রী পুরুষ আলাদা, তাহলে আমরা একলিঙ্গ। তাহলে যে উন্নত সে নিশ্চয়ই একলিঙ্গ হবে, অর্থাৎ নেমাটোডা সে উভলিঙ্গ না, সে হবে একলিঙ্গ। সে হবে কি ভাইয়া বলো তো? সে হবে একলিঙ্গ। আর এই কি হবে বলো তো? এ হচ্ছে উভলিঙ্গ। উভলিঙ্গ। যেহেতু এই উভলিঙ্গ, তার মানে কি এর স্ত্রী পুরুষ সব সেম, আর এখানে স্ত্রী পুরুষ দুটা আলাদা, একটা বৈশিষ্ট্য হয়ে যাচ্ছে। তাইলে আরো কি বৈশিষ্ট্য এখানে আছে দেখো প্লাটিহেলমিনথেস সম্পর্কে। প্লাটিহেলমিনথেস সম্পর্কে যে কথাটা বলা আছে, এদের চোষক বা আংটা থাকে, আর এদের চোষক বা আংটা না, এদের ওষ্ঠ থাকে, বৈশিষ্ট্যপূর্ণ ওষ্ঠ। এখানে কি আছে? এই যে মুখ আছে, মুখ সম্পূর্ণ পৌষ্টিক নালী সম্পূর্ণ মুখ ও পায়ুছিদ্র আছে, মুখ আছে, এবং মুখে কি থাকে জানো? ওষ্ঠ থাকে। তো ওই ওষ্ঠের কথা বলা নাই, আমি ওইদিকে না যাই, যেটা বলা নাই সেটা আপাতত একটু অ্যাভয়েড করার চেষ্টা করি, ঠিক আছে? তাহলে এদের ত্বক বৈশিষ্ট্যগুলো একবার পড়ে নিই। নলাকার, পুরু, দেন পায়ুছিদ্র উপস্থিত, সংবহন ও শ্বসনতন্ত্র অনুপস্থিত, এদের একলিঙ্গ, দেহকবর অনাবৃত, প্রকৃত সিলোম নাই। আচ্ছা, সিলোমের ক্ষেত্রেও আমরা পার্থক্য দেখতে পাই, তাই না? আচ্ছা, এটা একটু পড়ে নিই। দেহ চ্যাপ্টা, দেন অন্তঃপরজীবী, কিউটিকল, চোষক বা আংটা থাকে, শিখা কোষ নামে বিশেষ অঙ্গ আছে, পৌষ্টিকতন্ত্র অসম্পূর্ণ বা অনুপস্থিত। ওকে, সো এইখানে যে কথাটা বলতে পারি ভাইয়া, সেটা হচ্ছে পৌষ্টিকতন্ত্র অনুপস্থিত, বা অসম্পূর্ণ, এই কথাটা লেখা আছে। আর এই ক্ষেত্রে কি লিখবা ভাইয়া? এই ক্ষেত্রে কি লিখবা? এই ক্ষেত্রে হচ্ছে সংবহন ও শ্বসনতন্ত্র অনুপস্থিত। সংবহন ও শ্বসনতন্ত্র অনুপস্থিত। শ্বসনতন্ত্র অনুপস্থিত। তাহলে এই হচ্ছে বিষয়। এখন সংবহন শ্বসনতন্ত্র ওইখানে নাই, এইখানেও আসলে নাই, কিন্তু তোমাদের বইয়ে নাই, এই কারণে আমি লিখলাম না। ওকে, তাহলে এখানে হচ্ছে পৌষ্টিকতন্ত্র অনুপস্থিত, ওখানে হচ্ছে সংবহন ও শ্বসনতন্ত্র অনুপস্থিত। বলো তো ভাইয়া কোনটা অ্যাসিড? আচ্ছা, আরেকটা সহজ বৈশিষ্ট্য আমি বলতে পারি। একটু আগে দেখলাম যে এরা যেহেতু চ্যাপ্টা কৃমি নামে পরিচিত, তার মানে কি দেহটা হচ্ছে চ্যাপ্টা, তাহলে দেহ চ্যাপ্টা। আর এদের দেহ কেমন? নলাকার, তাহলে এদের দেহ হচ্ছে দেহ নলাকার, সিম্পল, দেহ নলাকার। ওকে, নলের মতো, কারণ কি নল দেখতে গোলাকার, তাই না? সো নল যেহেতু দেখতে গোলাকার, তার মানে কি এরা হচ্ছে নলাকার, ঠিক আছে? এরপরে যে কথাটা বলতে পারি, এরা হচ্ছে অ্যাসিলোমেট। এরা হচ্ছে সিলোমেট মানে কি সিলোম নাই। আর এটা হচ্ছে সিউডোসিলোমেট, সিউডোসিলোমেট।
ঠিক আছে, এদের পৌষ্টিকতন্ত্র অনুপস্থিত ওইখানে আছে, বুঝতেই পারতেছো ওইখানে আছে। আচ্ছা, তাহলে এই বৈশিষ্ট্যগুলো আমরা লিখতে পারি। তাহলে প্লাটি হেলমিনথিস সম্পর্কে কি বলা আছে দেখো, প্লাটি মানে হচ্ছে চ্যাপ্টা, হেলমিনথিস মানে হচ্ছে কৃমি, তার মানে কি এটা চ্যাপ্টা কৃমি। এই পর্বের বহু প্রজাতি বহিঃপরজীবী বা অন্তঃপরজীবী হিসেবে অন্য জীবের বাইরে বা ভেতরে বাস করে। তার মানে কি এরা পরজীবী হিসেবে বাস করতেছে, এরা পরজীবী হিসেবে বাস করতেছে, অন্তঃপরজীবী বা বহিঃপরজীবী হিসেবে। ঠিক আছে, তাহলে দেহ চ্যাপ্টা উভলিঙ্গ, এটা আমরা অলরেডি পড়ে ফেলছি। বহিঃপরজীবী বা অন্তঃপরজীবী এটাও মাত্রই দেখলাম। নতুন যে বৈশিষ্ট্যটা সেটা হচ্ছে দেহটা কিউটিকল দ্বারা আবৃত। কিউটিকল দ্বারা আবৃত, যেমন আমাদের দেহ চামড়া দ্বারা আবৃত, ওদের দেহ কি দ্বারা আবৃত? কিউটিকল দ্বারা আবৃত। দেহে চোষক বা আংটা থাকে। তো এদের কি থাকে ভাইয়া বলতো? এদের চোষক বা আংটা থাকে, চোষক ও আংটা, চোষক বা আংটা থাকে। আর এদের থাকে না, এদের কি থাকে? মুখ থাকে, একটু আগে দেখলাম, বা বৈশিষ্ট্যপূর্ণ ওষ্ঠ থাকে। তো তোমাদের বইয়ে এই কথাটা বলা নাই, আমি যেটা লিখে দিই সেটা হচ্ছে এদের কি আছে? মুখ আছে, মুখ আছে। ওকে ওকে, ঠিক আছে। উদাহরণটার কথা যদি বলি, আচ্ছা উদাহরণটা একটু পরে আমরা দেখতে পাবো। ঠিক আছে, তাহলে এদের শিখাকোষ নামে বিশেষ অঙ্গ থাকে, এগুলা রেচন অঙ্গ হিসেবে কাজ করে, এবং পৌষ্টিকতন্ত্র অসম্পূর্ণ বা অনুপস্থিত, মাত্র করেছি এটা। ঠিক আছে, তাহলে দেখো এই যে এই কৃমিগুলা, এটা হচ্ছে ফিতা কৃমি, আর এটা হচ্ছে যকৃৎ কৃমি। ঠিক আছে, ফ্যাসিওলা হেপাটিকা, পূর্ণ নাম হচ্ছে ফ্যাসিওলা হেপাটিকা, যকৃৎ কৃমি নাম। এটা হচ্ছে যকৃৎ কৃমি, আর এটা হচ্ছে ফিতা কৃমি। এখন এই যে প্লাটিহেলমিনথিসের যে বৈশিষ্ট্যগুলা, এটা আমরা প্লাটিহেলমিনথিস নাম দ্বারাই মনে রাখতে পারি। দেখো একটু একটা ট্রিক্স, ম্যাজিক দেখি তোমাদের। দেখো প্লাটিহেলমিনথিস, প্লাটিহেলমিনথিস, প্লাটিহেলমিনথিস। সো এখানে প্লা থেকে যে কথাটা মনে রাখবা, পা হচ্ছে পরজীবী, পরজীবী, তাই না? এখন এই পরজীবী অন্ত হইতে পারে, বহি হইতে পারে, বইয়ে দেখেছি আমরা অন্ত বা বহি, অন্ত পরজীবী ও বহি পরজীবী। তাহলে প থেকে যে কথাটা মনে রাখবা, পরজীবী, অন্ত পরজীবী এবং বহি পরজীবী। ট মান হচ্ছে ট্রিপোপ্লাস্টিক বা ত্রিস্তরী, ত্রিস্তরী। তাহলে এখানে ট না বলে বলো ট না বলে বলো ত্রিস্তরী, এভাবে বলো ত্রিস্তরী। তাহলে ত্রিস্তরী। হ মান হচ্ছে এদের হুক বা চোষক আছে, হুক বা চোষক আছে। ল মান হচ্ছে এদের লার্ভা দশা আছে, এটা তোমাদের বইয়ে নাই, এদের লার্ভা দশা বিদ্যমান। ম মান হচ্ছে মেসেনকাইম, মেসেনকাইম। ন মান হচ্ছে এদের দেহ নরম, নরম। স মান হচ্ছে সংবহন ও শ্বসনতন্ত্র অনুপস্থিত, তো এটা না লিখি কারণ এটা তোমাদের বইয়ে নাই। ঠিক আছে, এবং প মান হচ্ছে পৌষ্টিকতন্ত্র অনুপস্থিত। প মানে আরেকটা পরজীবী তো বুঝলাম, পৌষ্টিকতন্ত্র অনুপস্থিত, পৌষ্টিকতন্ত্র অনুপস্থিত, অনুপস্থিত। এই কথাটা ভাইয়া মাথায় রাখতে হবে, অনুপস্থিত বা অসম্পূর্ণ তোমাদের বইয়ে যে লেখা আছে। ঠিক আছে, তাহলে এখানে আমরা এই যে ছন্দের মাধ্যমে, ছন্দ বলতে এই প্লাটিহেলমিনথিস শব্দ দ্বারা সবগুলো বৈশিষ্ট্য প্রায় বলতে পারি। ঠিক আছে, তাহলে দেহ চ্যাপ্টা বা উভলিঙ্গ, অন্তঃপরজীবী, বহিঃপরজীবী, দেহ পুরো কিউটিকল দ্বারা, আচ্ছা এটা একটু এক্সট্রা, কিউটিকল দ্বারা আবৃত, দেহের চোষক বা আংটা থাকে, শিখাকোষ নামে বিশেষ অঙ্গ থাকে। আচ্ছা এখানে কি লিখছি আমি? শিখাকোষ, হ্যাঁ, স দ্বারা শিখাকোষ, সংবহন ও শ্বসনতন্ত্র অনুপস্থিত এবং শিখাকোষ, এটা খুবই গুরুত্বপূর্ণ। শিখাকোষ, এবং এই শিখাকোষ হচ্ছে এদের রেচনাঙ্গ, রেচন অঙ্গ। তাহলে শিখাকোষটা কি ভাইয়া? রেচন অঙ্গ, এই কথাটা মাথায় রাখতে হবে। তাহলে শিখাকোষ হচ্ছে রেচনাঙ্গ, ভালো কথা। ওকে, আর কি ছিল? পৌষ্টিকতন্ত্র অনুপস্থিত বা অসম্পূর্ণ। এবার আসো ফ্যাসিওলা হেপাটিকা, হেপাট মানে হচ্ছে যকৃৎ, হেপাটিকা মানে হচ্ছে যকৃৎ কৃমি, মানে ফ্যাসিওলা হেপাটিকা মানে হচ্ছে যকৃৎ কৃমি। এখন হেপাট শব্দটা তো আর নাই,
তোমার জাস্ট এতটুকু মনে রাখতে হবে, ফাসিওলা এটা হচ্ছে যকৃৎ কৃমি, মুখস্থ করে নিতে হবে। এবং টানিয়া সোলিয়াম, এই পুরো নামটা একটু বলে দিই, টানিয়া সোলিয়াম। আচ্ছা, সো টানিয়া সোলিয়াম এটা হচ্ছে ফিতা কৃমির বৈজ্ঞানিক নাম। এখন একটা ফিতা তুমি কিভাবে বানাইতে পারবে একটু চিন্তা করে দেখো তো ভাই। একটা চুইনগাম নিলাম, চুইনগামটাকে একটু টান দিলাম, দেখো ফিতার মতো হয়ে যাবে না চুইনগামটা? সো এই যে টানিয়া, টান দিয়া ফিতা বানালাম এরকম, তাহলে এই যে টান দিলাম যে ওইখান থেকে আসে তানিয়া, তাহলে তানিয়া সোলিয়াম, এই কথাটা মাথায় রেখো। ওকে, নেমাটোডার বৈশিষ্ট্য আমরা অলরেডি অনেকগুলো পড়ে ফেলছি। অনেকে এটাকে নেমাথেলমিনথেস বলে, যে কথাটা আমি ফার্স্টেই বলছি। এদের বাসস্থান কি? নেমা মান হচ্ছে সুতা, এবং এই নেমাটোডা মান হচ্ছে সুতাকৃমি। এরা এই পর্বের অনেক প্রাণী অন্তঃপরজীবী হিসেবে প্রাণীর অন্ত্রে বাস করে। সো অন্তঃপরজীবী হিসেবে প্রাণীর অন্ত্র ও রক্তে বাস করে, অন্ত্র ও রক্তে বাস করে অন্তঃপরজীবী হিসেবে। আর আগেরটা কি ছিল? বহিঃপরজীবী এবং অন্তঃপরজীবী, বহি ও অন্ত। তাহলে এই কথাটাও আমি এই পার্থক্য অ্যাড করতে পারি, সেটা হচ্ছে এটা হচ্ছে অন্তঃপরজীবী ও বহিঃপরজীবী। তাহলে এটা হচ্ছে বহি ও অন্তঃপরজীবী, অন্তঃপরজীবী, আর এটা হচ্ছে অন্তঃপরজীবী, অনলি অন্ত। এটা হচ্ছে অন্তঃপরজীবী, ঠিক আছে? ওকে, ঠিক আছে। তাহলে এই সকল পরজীবী বিভিন্ন প্রাণী ও মানব দেহে বাস করে নানা রকম ক্ষতি সাধন করে। গোলকৃমি, ফাইলিয়েরিয়া কৃমি, চোখের কৃমি এই পর্বের অন্তর্গত। তাহলে কি কি? গোলকৃমি একটা তো আমরা জানি, ফাইলিয়েরিয়া কৃমির সাথে মনে রাখো, এবং চোখের কৃমি এগুলা। সাধারণ বৈশিষ্ট্য কি? এদের দেহ নলাকার এবং ত্বক পুরু ত্বক দ্বারা আবৃত। তাহলে নলাকার এবং পুরু ত্বক আছে। পৌষ্টিক নালী সম্পূর্ণ, হ্যাঁ পৌষ্টিক নালী আছে, ওদের ছিল না, এদের আছে, ঠিক আছে? তো এখানে পৌষ্টিক নালী এদের ছিল না, এদের আছে, এই কথাটা একটু এইখানেই পার্থক্য করে খাতায় লিখে নিও। পৌষ্টিকতন্ত্র অনুপস্থিত, ওদের আছে, ঠিক আছে? সংবহন ও শ্বসনতন্ত্র নাই, একলিঙ্গ, দেহগহ্বর অনাবৃত এবং প্রকৃত সিলম নাই। হ্যাঁ, আমরা তো বলছি যে এদের হচ্ছে সিউডোসিলোমেট। সিউডোসিলোমেট ফার্স্টেই তো বুঝাই দিয়েছি, সিউডোসিলোমেট মানে কি? সিউডোসিলোমেট ফার্স্টেই তো বুঝাই দিয়েছে। সো সিউডোসিলোমেট মানে হচ্ছে দেখতে মনে হয় আছে কিন্তু আসলে নাই। তো এখানে এই কথাটা না লিখে তুমি লিখতে পারো সিউডোসিলোমেট, এদের দেহটা হচ্ছে সিউডোসিলোমেট। ওকে, এখন উদাহরণটা কি? আগের উদাহরণটা কি ছিল ভাইয়া? ফাসিওলা, আর একটা হচ্ছে টানিয়া, আর এখানে হচ্ছে অ্যাসকারিস লুম্ব্রিকয়েডস, বা শুধু অ্যাসকারিস বই লেখা আছে। সো অ্যাসকারিস মানে হচ্ছে গোলকৃমি, এবং লোয়া লোয়া চোখ কৃমি, চোখের ভেতরে কৃমি দেখা যায়। সো চোখের ভেতরে যে কৃমিটা সেটা হচ্ছে লোয়া লোয়া, ঠিক আছে? এই কথাটা মাথায় রেখো, লোয়া লোয়া এটা হচ্ছে চোখ কৃমি, নামটা সুন্দর। অ্যানেলিডা, সো অ্যানেলা মানে হচ্ছে আংটি। তো তুমি যদি যোগ কেঁচো এদের দেহটা দেখো, এদের দেহটা এই যে এরকম খন্ড খন্ড ভাবে থাকে, মনে হয় যে এক একটা আংটি, এক একটা হচ্ছে এক একটা আংটি, ঠিক আছে? সো অ্যানুলা মানে হচ্ছে আংটি। এই শব্দটি থেকে পর্বের নাম করা হয়েছে অ্যানেলিডা। ওকে, সাধারণ বৈশিষ্ট্য কি? দেহ নলাকার, খণ্ডকায়িত। দেখো তো এই একটা কেঁচো যদি তুমি তাকাও, কেঁচোর দিকে তাকাইলে তুমি বুঝতে পারবা দেহটা নলের মতো, এবং খণ্ডায়িত, খণ্ডায়ন আছে না? এই যে দেখো তো দেহটা হচ্ছে এই যে চিত্রটা দেখলেই বুঝতে পারতেছো, খণ্ডায়ন আছে, খণ্ড আছে। আর যারা যোগ কেঁচো দেখেছো অলরেডি, তারা তো জানোই দেহটা হচ্ছে খণ্ড 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 খণ্ড, ঠিক আছে? নেফ্রিডিয়া নামক রেচনাঙ্গ থাকে, প্রতিটি খণ্ডে সিটা থাকে, যোগে থাকে না। সিটা হচ্ছে চলনাঙ্গ, আসলে চলনে সাহায্য করে সিটা। ওকে, সো আমরা এই অ্যানেলিডা পর্বের বৈশিষ্ট্যগুলা এভাবে মাথায় রাখতে পারি। দেখো, এভাবে পড়তে পারো। এখানে অতে অ্যানেলিডা, অতে যে কথাটা মনে রাখতে পারো যে অনন্ত, ওই যে অনন্ত জলিল আছে না, অনন্ত। তো এই যে আমাদের নায়ক অনন্ত, অনন্ত জলিল, তাহলে অতে অ্যানেলিডা, অতে অনন্ত জলিল, এবং তার সাথে আরেকজন নায়িকা তো লাগবে, তাই না? সো আরেকজন নায়িকা হচ্ছে পড়শি, তাহলে অনন্ত এবং পড়শি। তো তোমরা হচ্ছে ছোট মানুষ, একটা সিনেমা দেখছো কিনা তারপরেও, সেটা হচ্ছে শাহরুখ খানের একটা সিনেমা, দিল ওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে।
বা সংক্ষেপে বলা হয় DDLJ। তো এই সিনেমাতে একটা সিন আছে যে শাহরুখ খান ট্রেন থেকে হাত হাত বাড়ায় দেয়, নায়িকা দৌড়ে এসে ট্রেনে চড়ে। তো ওই সিনটার কথা একটু চিন্তা করো যে অনন্ত আর পড়শি এরা দুইজন বদ্ধ ট্রেনে, বদ্ধ ট্রেনে, ঠিক আছে, অনন্ত পড়শি বদ্ধ ট্রেনে। তাহলে এই যে অনন্ত মানে হচ্ছে অ্যানেলিডা, অনন্ত মানে কি অ্যানেলিডা, প মানে হচ্ছে প্যারাপোডিয়া, যেটা তোমাদের বইয়ে নাই, বাদ দাও, প্যারাপোডিয়া, এটা মুখস্থ করতে হবে না, শীতে মনে রাখো সিটি, সিটি, এই দুটো হচ্ছে চলনাঙ্গ, এই দুটা কি ভাইয়া, এই দুটো হচ্ছে চলনাঙ্গ, চলনাঙ্গ। বদ্ধ মানে হচ্ছে বদ্ধ রক্ত সংবহন তন্ত্র, বদ্ধ রক্ত সংবহন তন্ত্র, সংবহন তন্ত্র। ট্র মানে হচ্ছে ট্রোকোফোর লার্ভা, ট্রোকোফোর লার্ভা, এবং নে মানে হচ্ছে নেফ্রিডিয়া, নেফ্রিডিয়া। সো নেফ্রিডিয়া কি, এদের রেচনাঙ্গ। যেমন এর আগে রেচনাঙ্গ দেখলাম, ওটা ছিল শিখাকোষ, আর এখানে নেফ্রিডিয়া নামক রেচনাঙ্গ আছে। দেহ নলাকার, এই ন থেকে আরেকটা কথা মনে রাখতে পারো, দেহ হচ্ছে নলাকার, নলাকার, ঠিক আছে। ওকে, তাহলে দেহ নলাকার, খণ্ডকায়িত, খণ্ডায়িত, এই কথাটা মাথায় রেখো। নেফ্রিডিয়া রেচনাঙ্গ। দেহে সিটা আছে, আমি বলছি সিটি, তাই না? তো তোমাদের বই আছে সিটা, তো যাই হোক এটাই মনে রাখো, সিটা, সিটা থাকে। এই সিটা হচ্ছে চলনাঙ্গ হিসেবে কাজ করে, চলতে সাহায্য করে। হ্যাঁ, কেঁচো যে চলে, চলতে সাহায্য করে হচ্ছে সিটা। তাহলে উদাহরণটা হচ্ছে কেঁচোজোক। এগুলো হচ্ছে অ্যানেলিডা পর্বের উদাহরণ। আর্থ্রোপোডা পর্ব, সো আর্থ্র মানে হচ্ছে সন্ধি, সন্ধি মানে হচ্ছে জোড়া, সন্ধি মানে কি ভাইয়া, সন্ধি মানে হচ্ছে জোড়া। এবং পড, নামের মধ্যে আছে পড, এই পড কথাটার অর্থ হচ্ছে পা, তো জোড়া পা বা সন্ধিযুক্ত পা। আর্থ্রোপোডা মানে কি বলতো ভাইয়া, আর্থ্রোপোডা পর্বের প্রাণীদেরকে কেন আর্থ্রোপোডা বলা হচ্ছে, কারণ এদের পা হচ্ছে সন্ধিযুক্ত বা জোড়াযুক্ত, সন্ধিযুক্ত পা। তুমি যদি মশার দিকে তাকাও, এই যে মশার তো এটা হচ্ছে মাথা, মাথা থেকে এই যে এখানে কি থাকে, এটাকে কি বলে, যাই হোক, যেটা ফুটায় দেয়। এরপরে এই যে এই অংশটুকু হচ্ছে বুক, তারপর হচ্ছে এই যে পেট তাদের। এবং পায়ের দিকে যদি তুমি তাকাও, তাহলে এই যে এই যে একটা অংশ, তারপরে এরকম দেখবা, এরকম দেখবা, এরকম দেখবা, এরকম দেখবা। আরেকটা পা যদি তাকাও, এরকম দেখবা, এরকম দেখবা, এরকম দেখবা, এরকম দেখবা, এরকম দেখবা, ঠিক আছে। অর্থাৎ তাদের পা এরকম খণ্ড খণ্ড ভাবে থাকে, জোড়াযুক্ত পা, তাদের পাটা কেমন, সন্ধিযুক্ত পা, ঠিক আছে, জোড়া জোড়া ভাবে থাকে। আচ্ছা, তাহলে এই কারণে এই পর্বের প্রাণীদেরকে বলা হচ্ছে সন্ধিযুক্ত পা বা আর্থ্রোপোডা। এবং এটা হচ্ছে সবচেয়ে বৃহত্তম পর্ব, যেটা আমরা প্রথমে পড়ছি। তাহলে বৃহত্তম পর্বটা হচ্ছে আর্থ্রোপোডা, ঠিক আছে। এবং আর্থ্রোপোডা পর্ব, এটার এটার বৈশিষ্ট্য যদি তুমি দেখো, তুমি মশার দিকে তাকাও না, মশার কি কি অংশ আমরা দেখলাম বলো তো। এই যে এতটুকু হচ্ছে মাথা, এতটুকু হচ্ছে মাথা বা মস্তক। তারপরে যে অংশটুকু দেখলা, এটা হচ্ছে বক্ষ, বুক, বক্ষ। দেন লাস্ট যে অংশটা, সেটা হচ্ছে উদর। তাহলে তিনটা খণ্ড দেখতে পাচ্ছ না? তাহলে এই আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের তিনটা অঞ্চল আছে, তিনটা অঞ্চল আছে, মস্তক, বক্ষ, উদর, এই তিনটা অঞ্চলে বিভক্ত। এবং সন্ধিযুক্ত উপাঙ্গ বা পদ, সন্ধিযুক্ত পা থাকে, সন্ধিযুক্ত পা থাকে। উপাঙ্গ বলতে এখানে পায়ের কথাটাই মেইনলি বোঝানো হচ্ছে, পা, সন্ধিযুক্ত পা থাকে। মাথায় একজোড়া পুঞ্জাক্ষী থাকে। তুমি দেখবা যে আরশোলার দিকে যদি তাকাও, মশাতে হয়তো বা ছোট বুঝতে পারো না, আরশোলার দিকে যদি তাকাও, এখানে দেখো তো ভাইয়া, আরশোলাতে এই যে এরকম একটা অ্যান্টেনা আছে না, তাহলে মাথায় অ্যান্টেনা থাকে কয় জোড়া, এক জোড়া। পুঞ্জাক্ষী মানে কি জানো, চোখ, চোখ, চোখ। তাহলে মশার চোখ কয়টা, দুইটা, মানে কি এক জোড়া। তাহলে এক জোড়া পুঞ্জাক্ষী থাকে আর এক জোড়া অ্যান্টেনা থাকে। এদের দেহ যে জিনিসটা দ্বারা সমৃদ্ধ, সেটা হচ্ছে কাইটিন। আমাদের দেহে যেমন কি আছে বলতো, কোলাজেন আছে, মাংস আছে। ওদের দেহে কি থাকে, কাইটিন নামক শক্ত আবরণী দ্বারা আবৃত এদের দেহটা। রেচনাঙ্গটার নাম কি, এদের রেচনাঙ্গের নাম হচ্ছে মালপিজিয়ান নালিকা। তো রেচনাঙ্গ অনেকগুলো পাইলাম আমরা, এটা একটু এক জায়গায় করে দিই।
রেচনাঙ্গ, রেচনাঙ্গ। যেমন একটা রেচনাঙ্গের নাম ছিল শিখাকোষ, শিখাকোষ বা ফ্লেম সেল, ফ্লেম সেল। এই শিখাকোষ এটা ছিল কার বলতো? এটা হচ্ছে প্লাটিহেলমিনথেস, প্লাটিহেলমিনথেস, হেলমিনথেস। এখন সবচেয়ে বিপজ্জনক বিষয় কি জানো? তোমাকে বলবে বলবে যে শিখাকোষ কোথায় পাওয়া যায়, অপশানে না আর প্লাটিহেলমিনথেস দিবে না। তুমি তো জানো শিখাকোষ পাওয়া যায় প্লাটিহেলমিনথেসে, কিন্তু অপশানে তো প্লাটিহেলমিনথেস দিবেই না। কি দিবে জানো? উদাহরণ দিবে। তোমাকে দিবে যে শিখাকোষ কোথায় পাওয়া যায়, ফিতাকৃমিতে, তোমাকে দিবে গোলকৃমিতে, চোখকৃমিতে, নাকি হচ্ছে আরশোলায়। অ্যান্সার হবে ফিতাকৃমিতে, তাই না? ওকে, তাহলে শিখাকোষ একটা গেল। দেন নেফ্রিডিয়া একটা পাইলাম, নেফ্রিডিয়া এটা একটা রেচনাঙ্গ, এবং এটা কোথায় ছিল? অ্যানেলিডা, অ্যানেলিডাই ছিল, তাই না? দেন আরেকটা পাইলাম মালপিজিয়ান নালিকা, মাল এটা পাওয়া যায় আরশোলাতে, মালপিজিয়ান নালিকা এটা কোথায় পাওয়া যায় ভাইয়া? আরশোলাতে, অর্থাৎ আর্থ্রোপোডায়, আর্থ্রোপোডায় পাওয়া যায়। ঠিক আছে, দেন আরেকটা যদি বলি মালপিজিয়ান বডি, মালপিজিয়ান বডি পাওয়া যায় মানুষে। মানুষে কি পাওয়া যায় বলো তো? মালপিজিয়ান বডি পাওয়া যায়। তাহলে মালপিজিয়ান নালিকা, মালপিজিয়ান বডি গুলাই ফেলো না যেন। ওকে, তাহলে মালপিজিয়ান নালিকা এটা হচ্ছে রেচনাঙ্গ, দেহের রক্তপূর্ণ গহ্বর থাকে যার নাম হচ্ছে হিমোসিল। এটা একটু এক্সট্রা ভাবে মনে রাখতে হবে ভাইয়া। দেহে রক্তপূর্ণ গহ্বর যেটা, সেটার নাম হচ্ছে হিমোসিল। এখানে সিলম আমরা পড়ছি না, সিলম মানেই তো গহ্বর। তাহলে এই যে গহ্বর, হিম মানে হচ্ছে রক্ত, আমাদের রক্তে কি থাকে? হিমোগ্লোবিন থাকে। তো হিম মানেই হচ্ছে রক্ত, হিম মানেই রক্ত। সো হিমোসিল মানে হচ্ছে রক্তপূর্ণ গহ্বর, সিল মানে হচ্ছে গহ্বর, তাহলে রক্ত গহ্বর, রক্ত গহ্বর। উদাহরণ হচ্ছে যত পতঙ্গ, আমরা তো জানি যে আর্থ্রোপোডা পর্বে সকল পতঙ্গ থাকে, আরশোলা বলো, ঘাসফড়িং বলো, চিংড়ি মাছ বলো। এই চিংড়িটা আবার একটু মাথায় রেখো, কারণ তোমরা অনেকে আবার চিংড়িটাও কিন্তু একটা পোকা, তোমরা অনেকে মাছ বলো, এটাকে মাছ না, কাঁকড়া। ঠিক আছে, তো এগুলো হচ্ছে আর্থ্রোপোডা পর্বের প্রাণী, প্রজাপতি এটাও। ঠিক আছে, এরপর আসো মলাস্কা। তো মলাস্কা পর্বের, মলাস্কা শব্দ থেকে এই পর্বের নামকরণ করা হয়েছে, যার অর্থ হচ্ছে নরম। সো মলাস্কা পর্বের প্রাণী হচ্ছে শামুক, যেটা দেখলেই বুঝতে পারতেছো দেহটা কত নরম। খোলসের দিকে তাকায় না, খোলসটা শক্ত হয়, কিন্তু দেহটা কেমন নরম। এটা হচ্ছে দ্বিতীয় বৃহত্তম পর্ব। হ্যাঁ, এটা এই কথাটা ভাবছিলাম যে বইয়ে নাই, কিন্তু আছে। প্রায় সবাই সামুদ্রিক, সাগরের বিভিন্ন স্তরে এরা বাস করে। ভালো কথা, তোমাকে প্রশ্ন করতে পারে সমুদ্রের বিভিন্ন স্তরে বাস করে কোন পর্বের প্রাণী, সেটা হচ্ছে মলাস্কা। সাধারণ বৈশিষ্ট্য কি? প্রথম কথাই তো হবে দেহ নরম। কোনো কিছুও যদি মনে না থাকে, ওই যে তিনটা শিখিয়ে দিয়েছিলাম, ওই তিনটা অ্যাপ্লাই করবা। আচ্ছা, দেহটা হচ্ছে নরম। এখন এই যে শামুক, সেই শামুকের খোলসটা বা শামুকটা দেখতে কত সুন্দর না, মনোহর। বিশেষ করে যারা সমুদ্রে যাও, শামুক কিন্তু একটু হলেও কুড়ায় নিয়ে আসো, তো একটা শামুক হইলেও সুন্দর সুন্দর পাইলে কুড়ায় নাও, তাই না? কেন কুড়ায় নাও? কারণ মনোহর জিনিসটা। তো যে কথাটা মাথায় রাখবা সেটা হচ্ছে মনোহর, মনোহর। শামুক দেখতে কেমন? মনোহর। সো ম থেকে যে কথাটা মনে রাখবা, এদের মাথা সুস্পষ্ট। দেখো তো মাথা দেখে চিনতেছো কিনা? হ্যাঁ, এটা মাথা। সো মতে মাথা সুস্পষ্ট, মাথা সুস্পষ্ট, সুস্পষ্ট। মত থেকে মেন্টল, এগুলো তোমার বইয়ে যেগুলো নাই সেগুলো বাদ দাও, জাস্ট একবার দেখে রাখো। মতে মেন্টল, মতে মুক্ত বা অর্ধমুক্ত রক্ত সংবহনতন্ত্র, অর্ধমুক্ত, অর্ধমুক্ত রক্ত সংবহন। সো এগুলো পড়তে হবে না, আমি যা বলতেছি তাই। এবং পরের মতো হচ্ছে মাংসল পদ, মাংসল পদ। দেখো তো, পদ মান হচ্ছে পা। শামুকের পা দেখতে পাচ্ছ না? আমাদের পায়ের মতো তো না। তাহলে তাদের পাটা কেমন? মাংসের মতো। এই যে এটা হচ্ছে পদ, তো মাংসল পদ। ন থেকে মনে রাখবা, নতে হচ্ছে নরম। হ মান হচ্ছে এদের দেহে হিমোসিল, হিমোসায়ানিন থাকে, না লিখি কারণ এখানে লেখা নাই।
র থেকে মনে রাখো এদের র্যাডুলা বা রেতিজিহ্বা থাকে, এই কথাটাও লেখা নাই, বাদ দাও। আচ্ছা, তাহলে ন থেকে তো নরম আমরা পড়ছি, ন থেকে আমরা পড়ছি নরম, আর নরমের উপরে আবার শক্ত খোলস থাকে, তো এটা তো না দেখলেও জানোই, না পড়লেও তুমি জানো, এটা তো লিখতে পারবা। ঠিক আছে, এদের পেশিবহুল পা, এখানে আমি কি বলছি, মাংসল পদ। ঠিক আছে, সো সেম কথা, পেশিবহুল পা দিয়ে এরা চলাচল করে, বা মাংসল পা দিয়ে এরা চলাচল করে। সো পাটা কেমন, পেশিবহুল পা। ফুসফুস বা ফুলকার সাহায্যে এরা শ্বাসকার্য পরিচালনা করে। তাহলে কিসের মাধ্যমে, ফুসফুস বা ফুলকার সাহায্যে শ্বাসকার্য পরিচালনা করে, এটা একটু মাথায় রাখো। শামুক ঝিনুক হচ্ছে উদাহরণ। ঠিক আছে, একাইনোডার্মাটা। সো একাইনোডার্মাটা পর্বটা সম্পর্কে যে কথাটা মাথায় রাখবা, এই পর্বের সব প্রাণী সামুদ্রিক, সবাই সামুদ্রিক। ঠিক আছে, সো একাইনোডার্মাটা এই পর্বের সব প্রাণী সামুদ্রিক। হ্যাঁ, এই যে এখানে লেখা আছে সকল প্রাণী সামুদ্রিক। হ্যাঁ, আগের পর্বগুলোতে বেশিরভাগই সামুদ্রিক ছিল, তার মানে কি সবাই তো সামুদ্রিক না, কিন্তু এই পর্বে সব প্রাণী সামুদ্রিক। তো এখানে একাইনোডার্মাটা, এখানে ডার্ম মান হচ্ছে ত্বক, একাই মান হচ্ছে কাটা। সো এই যে একাইনো শব্দের অর্থ হচ্ছে কাটা, ডার্ম মান হচ্ছে ত্বক। সো এই পর্বের প্রাণীদের ত্বক কাটাযুক্ত। একটা বৈশিষ্ট্য হয়ে গেছে ভাইয়া। আর ওই যে প্রথমে পড়াইছি তিনটা বৈশিষ্ট্য, তাহলে কোনো কিছু না পড়লে পারলে এই তিনটা বৈশিষ্ট্য আর একটা বৈশিষ্ট্য পেরে যাবা, তাই না? একাইনোডার্মাটা হচ্ছে কাটাযুক্ত ত্বক। এবং এই পর্বের প্রাণীদের দিকে তুমি যদি তাকাও, এই যে তারা মাছ, সবগুলাই দেখতে তারার মতো। সো এই তারা মাছ, পালক তারা, সমুদ্র তারা, এই টাইপের প্রাণীগুলো হচ্ছে এই একাইনোডার্মাটা পর্বের প্রাণী। ওকে, সো বৈশিষ্ট্যগুলো যদি দেখো, প্রথম বৈশিষ্ট্য হচ্ছে ত্বক কাঁটাযুক্ত, এটা তো আমরা পড়লামই। এদের দেহ 5টি সমানভাবে বিভক্ত, এটাকে বলা হচ্ছে পঞ্চরীয় প্রতিসম। এখন এই যে প্রতিসম মানে কি সেটা একটু বোঝানোর চেষ্টা করি, তোমাদের বই অনেক কিছুই আলোচনা করা নাই কিন্তু দিয়ে দিছে। প্রতিসম মানে হচ্ছে, দেখো আমি যদি এই মাছটাকে এই বরাবর কেটে ফেলি, তাহলে এই পাশে যতটুকু অংশ, এই পাশেও ঠিক ততটুকুই অংশ আছে নিশ্চয়ই, তাই না? তাহলে এই যে দুই পাশ মিলে যায় সেটাকে বলা হয় প্রতিসাম্যতা। দেখো তো, আমাকে যদি তুমি এই বরাবর ভাগ করো, তাহলে এই পাশে যা আছে এই পাশেও তাই আছে, মিলে যাবে, তার মানে কি আমি প্রতিসম। কিন্তু তুমি আমাকে এই বরাবর ভাগ করো তো, দেখো তো দুই পাশ মিলে না, এইদিকে আমার মুখ আছে, পেছনে মুখ নাই। বুঝছো বিষয়টা? সো এই দিক বরাবর ভাগ করতে পারবা না তুমি। তাহলে তারা মাছকে আমি মোট কয়বার ভাগ করলে মিলে যাবে দুই পাশ, সেটা একটু দেখো তো। আমি যদি এই বরাবর ভাগ করি, হ্যাঁ, তাও এই পাশ ম্যাচ করে। আমি যদি এই বরাবর ভাগ করি, তাও এই পাশ ম্যাচ করে। আমি যদি এই বরাবর ভাগ করি, তাও এই পাশ ম্যাচ করে। আমি যদি এই বরাবর ভাগ করি, তাও দুই পাশ ম্যাচ করে। তাহলে কয়বার ভাগ করতে পারবো, যতক্ষণ পর্যন্ত দুই পাশ ম্যাচ করবে? 5বার ভাগ করা যায়। তাহলে যেহেতু 5টি সমান ভাগে ভাগ করা যায়, এটাকে বলা হচ্ছে পঞ্চরীয় প্রতিসম। হ্যাঁ, এখন তোমার প্রশ্ন হতে পারে যে ভাইয়া, আমি হচ্ছে আমি হচ্ছে এই বরাবর ভাগ করতে চাই, আমি হচ্ছে এই বরাবর ভাগ করতে চাই, কিন্তু তোমার বুঝতে হবে যে এই বরাবর যদি ভাগ করো দুই পাশ ম্যাচ করবে না ভাইয়া। কেন ম্যাচ করবে না জানো? দেখো, যদি এই বরাবর ভাগ করো, তাহলে নিচের দিকে 2টা বাহু, উপরের দিকে 3টা বাহু ম্যাচ করলো, করা নেই। ঠিক আছে, সো ওইভাবে তুমি যে কোনো ভাবে ভাগ করতে পারবে না। 5বার ভাগ করলে ম্যাচ করবে, এর বেশি করলে ম্যাচ করবে না। ওকে, তাহলে পঞ্চরীয় প্রতিসম। এরপরে একটা কথা বলছি, দেখো এখানে যে এই পর্বের প্রাণীরা সকলেই সামুদ্রিক। যে প্রাণীটা সারা জীবনই সমুদ্রেই বাস করছে, তার নিশ্চয়ই স্পেশাল কিছু একটা থাকা লাগবে, তাই না? যেটা পানি রিলেটেড কিছু একটা থাকা লাগবে। যে প্রাণীটা শুধুমাত্র সমুদ্রেই বাস করে, তার তো স্পেশাল পানি রিলেটেড কিছু একটা থাকা লাগবে, তাই না? তাহলে এই পর্বের প্রাণীদের সেটা আছে, সেটা হচ্ছে পানি সংবহন তন্ত্র, যেটা আর কারো নাই। আমাদের দেহে আছে রক্ত সংবহন তন্ত্র, অনেক প্রাণীর আছে রক্ত সংবহন তন্ত্র, কিন্তু এই পানি সংবহন তন্ত্র শুধু একাইনোডার্মাটা পর্বের প্রাণীরই আছে। তাহলে নামের মধ্যে আছে পানি, পানি সংবহন তন্ত্র। নালী পদের মাধ্যমে, নালী পদ না নালিকা পদ এটাকে বলা হয়, যাই হোক তোমাদের বই আছে নালী পদ, নালী পদের সাহায্যে চলাচল করে। এদের যে পা, তুমি যদি অক্টোপাস দেখো, অক্টোপাসের পাটা কেমন বলো তো? অক্টোপাস হচ্ছে আমার হাতের সাথে যদি লেগে যায়, ওটাকে টেনে তুলতে কষ্ট হয়, তাই না? তো এদের কি থাকে জানো, এই যে এই জায়গাটা নিচের দিকে এরকম পাটা নলের মতো, পাটা হচ্ছে নলের মতো, পাটা নলের মতো, এটাকে বলা হয় নালিকা পদ। তাহলে কিসের মাধ্যমে চলাচল করে? নালী পদের মাধ্যমে। তো অক্টোপাস আবার এই পর্বের প্রাণী ভাইব না, অক্টোপাস হচ্ছে মলাস্কা পর্বের প্রাণী, এই কথাটা মাথায় রেখো। আচ্ছা,
পূর্ণাঙ্গ প্রাণীতে অঙ্কীয় এবং পৃষ্ঠীয় দেশ, ধরে নাও এটা হচ্ছে একটা তারা মাছ। তারা মাছের যেমন 5টা বাহু আছে, আমারও আঙ্গুল আছে 5টা। এখন তারা মাছের নিচের দিকে যদি মুখ থাকে, ওপরে তো আর মুখ থাকবে না, তাহলে এটা যদি অঙ্কীয় প্রান্ত হয়, এটা হচ্ছে পৃষ্ঠীয় প্রান্ত। সিম্পল। তাহলে 2টা পৃষ্ঠ আছে, একটা হচ্ছে অঙ্কীয় দেশ আর একটা হচ্ছে পৃষ্ঠ দেশ নির্ণয় করা যায়, কিন্তু মাথা নাই। হ্যাঁ, এই প্রাণীর এত এত বৈশিষ্ট্য, কিন্তু মাথাই নাই এই প্রাণীর। ঠিক আছে, দেখো তো কোথায় মাথা, কই মাথা ভাইয়া, মাথা নাই। তাহলে পূর্ণাঙ্গ প্রাণীতে অঙ্কীয় পৃষ্ঠদেশ নির্ণয় করা যায়, কিন্তু মাথা নাই, মাথা চিহ্নিত করা যায় না। যেমন তারা মাছ, সমুদ্র শশা, এগুলো হচ্ছে এখানে ডারমাটা পর্বের প্রাণীদের বৈশিষ্ট্য। এবং লাস্ট যে পর্বটা 9 নম্বর পর্ব এবং সবচেয়ে উন্নত পর্ব, সেটা হচ্ছে করডাটা পর্ব। তো করডাটা পর্বের বাসস্থান স্বভাব নিয়ে আমরা একটু পড়ি। দেখো, বহু প্রজাতি বৃক্ষবাসী, মরুবাসী, মেরুবাসী, গুহাবাসী খেচর। তাহলে এইখানে এই পর্বে বিভিন্ন শ্রেণীবিন্যাস আছে। করডাটা পর্বে বহু প্রাণী বহিঃপরজীবী হিসেবে অন্য প্রাণীর দেহে সংলগ্ন হয়ে জীবনযাপন করে। তাহলে বহু প্রাণী আছে যারা অন্য প্রাণীর দেহে সংলগ্ন হয়ে বাস করে। ঠিক আছে, ওকে। তো এই করডাটা পর্বের সাধারণ বৈশিষ্ট্যগুলো আমাদের একটু জানতে হবে। তাহলে ভাইয়া, এই যে করডাটা পর্বের প্রাণীদের যে বৈশিষ্ট্য, সেটা হচ্ছে এই পর্বের প্রাণীর সারা জীবন বা ভ্রূণ অবস্থায় পৃষ্ঠদেশ বরাবর নটোকর্ড অবস্থান করে। নটোকর্ড হচ্ছে নরম, নমনীয়, দণ্ডাকার, দৃঢ়, অখণ্ডায়িত অঙ্গ। আমাদের মেরুদণ্ড আছে, জানো? সো এই যে আমাদের পিঠের এই জায়গাটাতে হচ্ছে মেরুদণ্ড। এখন যদি তোমার মনে প্রশ্ন জাগে যে ভাইয়া, সবই বুঝলাম, এখানে অনেক কথা লেখা আছে, প্রশ্নটা হচ্ছে নটোকর্ড কি? এটা যদি তোমাকে প্রশ্ন করা হয়, তো কথা হচ্ছে আমাদের যে মেরুদণ্ড, এটা একসময় নটোকর্ড ছিল। সিম্পল। মেরুদণ্ড একসময় নটোকর্ড ছিল। কখন ছিল? ভ্রূণ অবস্থায়। ভ্রূণ অবস্থা কোনটা? এই যে আমরা যে পেটের মধ্যে শিশুর একটা আকার ধারণ করছি, তার আগ পর্যন্ত যে অবস্থাটা ছিল, প্রথম থেকে তো আর দেখতে মানুষের শিশুর মতো ছিলাম না। ভ্রূণ দেখতে কেমন সেটা তুমি একটু সার্চ করো, তাহলে পেয়ে যাবে। ঠিক আছে, তো ওই অবস্থাটাকে বলা হচ্ছে নটোকর্ড, সরি, ভ্রূণ। আর ভ্রূণে মেরুদণ্ড তো আর ছিল না, নিশ্চয়ই ছিল কি? নটোকর্ড, যেটা আমার দেহে মেরুদণ্ড হইছে। ঠিক আছে, তাহলে এই পর্বের প্রাণীদের সারা জীবন অথবা ভ্রূণ অবস্থায় পৃষ্ঠদেশ বরাবর নটোকর্ড থাকে। তাহলে কিছু প্রাণী আছে, বুঝতেই পারতেছো, যাদের ভ্রূণ অবস্থায় ছিল কিন্তু এখন নাই, এখন মেরুদণ্ড। আবার কিছু প্রাণীর সারা জীবনই থাকে। তাহলে কিছু প্রাণীর নটোকর্ডটা সারা জীবনই থাকে। এখন নটোকর্ড কি? এটা একটা অঙ্গ। মেরুদণ্ড যেমন একটা অঙ্গ, নটোকর্ড একটা অঙ্গ। এই নটোকর্ড হচ্ছে নরম, নমনীয়, দণ্ডাকার, দণ্ডের মতো দেখতে, মেরুদণ্ড যেমন দণ্ডাকার, দৃঢ়, অখণ্ডায়িত অঙ্গ। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়। আচ্ছা, এখন আমাদের মেরুদণ্ডের ভেতরে কি আছে জানো? স্নায়ু আছে। আমাদের মস্তিষ্ক, এই যে ব্রেইনটা কোথায় থাকে? মাথায় থাকে। ব্রেইন থেকে একটা দড়ি বের হয়, যেটাকে বলা হচ্ছে স্নায়ুরজ্জু। ঠিক আছে, তো পৃষ্ঠদেশে, তাহলে এই যে ব্রেইন থেকে যে দড়িটা বের হচ্ছে, সেটা হচ্ছে পেছনের দিকে আছে নিশ্চয়ই, মেরুদণ্ডের ভেতরে যেহেতু, তাহলে মস্তিষ্ক থেকে একটা দড়ি বের হচ্ছে বা একটা রজ্জু বের হচ্ছে, যে রজ্জুটা মেরুদণ্ডের ভেতরে আছে। তাহলে পৃষ্ঠদেশে একক ফাফা স্নায়ুরজ্জু স্নায়ুরজ্জু থাকে। ঠিক আছে, তাহলে এটাকে নাম কি বলা হচ্ছে? স্নায়ুরজ্জু বা মেরুরজ্জু। আচ্ছা, সারা জীবন অথবা জীবন চক্রে, তাহলে এই স্নায়ুরজ্জুটা কোথায় থাকে বলতো? পৃষ্ঠদেশে পেছনের দিকে থাকে। সারা জীবন অথবা জীবন চক্রের কোনো এক পর্যায়ে পার্শ্বীয় গলবিল ফুলকা ছিদ্র থাকে। দেখো, তুমি যদি মাছ দেখো, মাছের ক্ষেত্রে ফুলকা আছে। যদি মাছের দিকে তাকাও, এই যে এটা হচ্ছে ফুলকা। রুই মাছের দিকে যদি তাকাও, রুই মাছের এই জায়গাটাতে ফুলকা থাকে। আমারও এক সময় ছিল, তোমারও ছিল। এখানে এই যে গলবিলীয় ফুলকা থাকে। কখন ছিল আমাদের? আমাদের আর ওই ফুলকাটা নাই, তাহলে এখানে ছিদ্র থাকতো। যদি এখনো থাকতো, তাহলে এখানে একটা ছিদ্র থাকতো। কিন্তু কখন ছিল বলো তো? ভ্রূণ অবস্থায় ছিল। তাহলে ভ্রূণ অবস্থায়, তাহলে কারো কারো সারা জীবন থাকে, যেমন মাছের সারা জীবন আছে, আমাদের সারা জীবন নাই, আমাদের ভ্রূণ অবস্থায় ছিল। তাহলে সারা জীবন অথবা জীবন চক্রের কোনো এক পর্যায়ে পার্শ্বীয় গলবিলীয় ফুলকা ছিদ্র থাকে। তাহলে করডাটা পর্বের বৈশিষ্ট্য হচ্ছে নটোকর্ড থাকে, পার্শ্বীয় গলবিলীয় ফুলকা ছিদ্র থাকে এবং স্নায়ুরজ্জু থাকে। তাহলে 3টা মেইন পয়েন্ট তোমার মাথায় রাখতে হবে।
ফুলকা, স্নায়ুরজ্জু, নটোকর্ড, এই তিনটা হচ্ছে মেইন বিষয়। কর্ডাটা পর্বে এই তিনটা জিনিস হয় সারা জীবন থাকে, না হয় কোনো একটা সময় থাকে। স্নায়ুরজ্জুটা সবারই থাকে, সারা জীবনই থাকে, ওইটা বাদ। কিন্তু নটোকর্ড আর ফুলকা এটা হয় সারা জীবন থাকে, না হয় ভ্রূণ দশায় থাকে, শেষ। যেমন মানুষ, কোনো ব্যাং, রুই মাছ, এগুলো হচ্ছে কর্ডাটা পর্বের প্রাণী। এখন কর্ডাটা পর্বকে তিনটা উপপর্বে ভাগ করা হয়েছে, এটা তো আগেই পড়ছি, তাই না? একটা হচ্ছে ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, ভার্টিব্রাটা। এখন এইখানে যে বৈশিষ্ট্যগুলো আছে এটা একটু মুখস্থই করে নিতে হবে তোমার, কারণ এখানে মাত্র 2টা করে বৈশিষ্ট্য আছে। তো 2টার কি এক্সট্রা ভাবে ইয়ে করবা, ঠিক আছে? এক্সট্রা কোনো কিছু তো মুখস্থ করা মানে মনে রাখার বিষয় না। যেহেতু 2টাই আছে, 2টা তোমার একটু মুখস্থই রাখতে হবে। তো সেটা হচ্ছে প্রাথমিক অবস্থায় ফুলকারন্ধ্র থাকে, পৃষ্ঠীয় ফাফা স্নায়ুরজ্জু থাকে। শুধুমাত্র লার্ভা দশায় এদের লেজে নটোকর্ড থাকে। সো এইখানে একটা প্রাণী দেখতে পাচ্ছ, দেখো তো, এই প্রাণীটা দেখে মনে হচ্ছে না যে এই প্রাণীটা মানে এই নিচে জলজ বস্তুর সাথে আটকে আছে? মনে হচ্ছে না, বলো তো? হ্যাঁ, এই প্রাণীটা এই এই দেয়ালের সাথে আটকে আছে, ঠিক আছে? অর্থাৎ এই প্রাণীটা চলাচল করতে পারে না। দেখো, আমরা জানি যে এই পর্বের প্রাণীটা, অর্থাৎ কর্ডাটা পর্বের প্রাণীটা সবচেয়ে উন্নত হওয়া সত্ত্বেও কিছু প্রাণী আছে যারা আবার চলাচল করতে পারে না, ঠিক আছে? তার মধ্যে এটা একটা প্রাণী। আচ্ছা, তাহলে ইউরোকর্ডাটা প্রাণীদের প্রাথমিক অবস্থায় ফুলকারন্ধ্র থাকে, পৃষ্ঠীয় ফাফায় স্নায়ুরজ্জু থাকে। তাহলে ইউরোকর্ডাটা পর্বে প্রাণীদের কি থাকে বলতো? ফুলকারন্ধ্র থাকে এবং পৃষ্ঠীয় ফাফায় স্নায়ুরজ্জু থাকে প্রাথমিক অবস্থায়। এবং শুধুমাত্র লার্ভা দশায় এদের লেজে নটোকর্ড থাকে। তাহলে নটোকর্ডও আছে, স্নায়ুরজ্জু আর ফুলকারন্ধ্র তো আছেই, নটোকর্ডও থাকে, তবে লার্ভা দশায় লেজে থাকে। লার্ভা দশায় লেজে নটোকর্ড থাকে। এই দুটো কথা মাথায় রাখতে হবে। সেফালোকর্ডাটারও 2টা বৈশিষ্ট্য, কি করবা? 2টা মুখস্থ করে নিতে হবে। আচ্ছা, দেখতে মাছের মতো এবং সারা জীবনই এদের নটোকর্ডের উপস্থিতি। তাহলে আগেরটাতে সারা জীবন ছিল না, শুধু লার্ভা দশায় লেজে ছিল, আর এটা সারা জীবন নটোকর্ড থাকে, সেফালোকর্ডাটা। এবং ভার্টিব্রাটা। সো ভার্টিব্রাটা এই পর্বের আবার 7টা শ্রেণী আছে। তো এই 7টা শ্রেণী মেইন। তো ভার্টিব্রাটা সম্পর্কে কি বলা আছে দেখো তো, এরাই হচ্ছে মেরুদণ্ডী প্রাণী। তাহলে কর্ডাটা পর্বের প্রাণী হইলেও যে ওরা সবাই মেরুদণ্ডী হবে বিষয়টা এমন না। কর্ডাটার মধ্যেও ভাগ আছে ভাইয়া। কর্ডাটার মধ্যে এই যে ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, এদের মেরুদণ্ড হয় না। এদের নটোকর্ড থাকে কিন্তু মেরুদণ্ড হয় না। নটোকর্ড থাকার কারণে এদের কর্ডাটা বলা হচ্ছে, কিন্তু এদের মেরুদণ্ড নাই। কিন্তু মেরুদণ্ড কাদেরকে বলবো? ভার্টিব্রাটা। মেরুদণ্ডী প্রাণী কাদেরকে বলবো? ভার্টিব্রাটাকে বলবো। গঠন ও বৈশিষ্ট্যের ভিত্তিতে 7টা শ্রেণী কি? সিসিও আরাম পড়ছি, ফার্স্টেই পড়ছি, তাই না? তো সি মানে হচ্ছে সাইক্লোস্টোমাটা। তাহলে এই যে সাইক্লোস্টোমাটা, এই যে বাইন মাছের মতো দেখতে এই প্রাণীটা, দেখো বাইন মাছের মতো দেখতে কিছুটা, তবে বাইন মাছ না। এই প্রাণীটার নাম হচ্ছে সাইক্লোস্টোমাটা। তাহলে প্রাণীটা দেখলেই বুঝবা যে প্রাণীটার দেহ লম্বা, মুখছিদ্র একটু গোল টাইপের, মুখছিদ্রটা গোলাকার এবং চোয়াল নাই, চোয়ালবিহীন। দেহে আইস বা যুগ্ম পাখনা অনুপস্থিত। তাহলে আইস টাইস কিছু নাই, যেহেতু বাইন মাছের মতো, বাইন মাছেরও কিন্তু আইস থাকে না। সো এদের আইস টাইস, যুগ্ম পাখনা এগুলো অনুপস্থিত। এবং ফুলকা ছিদ্রের সাহায্যে শ্বাস নেই। তাহলে দেহ লম্বাটে, গোলাকার, মুখ ছিদ্র গোলাকার, চোয়ালবিহীন এবং দেহ আইস বা যুগ্ম পাখনাবিহীন। এছাড়াও এই যে পাখনা আছে, মাছের কিন্তু পাখনা থাকে, যেমন রুই মাছের দিকে তাকাও। এই যে রুই মাছের এইখানে পাখনা থাকে, এই এই জায়গাতে পাখনা থাকে, এইখানে পাখনা থাকে, এই যে লেজ থাকে, এটাও একটা পাখনা। কিন্তু এদের কিন্তু ওই পাখনা টাকনা আইস এগুলো কিচ্ছু নাই। দেহ লম্বাটে, মুখছিদ্র গোলাকার এবং এই যে চোয়ালবিহীন, তারপরে আইস বা পাখনাবিহীন এবং ফুলকা ছিদ্রের মাধ্যমে শ্বাস গ্রহণ করে। ঠিক আছে? তো এই হচ্ছে সাইক্লোস্টোমাটা। কোনো উদাহরণ নাই, তো এটা একটা ভালো দিক, উদাহরণ না থাকলে ভালো লাগে। ওকে, কনড্রিকথিস। তাহলে এই যে সিসিও বলছি না, সিসিও, তো সি নিয়ে তো পড়লাম, এখন বাকি আছে যে সিও। এই দুটো হচ্ছে মাস, সিও এই দুটো হচ্ছে মাস। ঠিক আছে? এই যে এখানে আমরা পড়ছি না, তো এখানে যে আমরা পড়লাম,
সাইক্লোস্টোমাটা, এটা তো একটু আগে বললাম যে এটা বাইন মাছের মতো, যদিও তোমাদের বইয়ে নাই, তারপরও মাথায় রাখতে পারো যে এটা বাইন মাছের মতো, মাছের মতো। আর কনরিকথিস আর অস্টিকথিস এই দুটো আসলেই মাছ, ওটা হচ্ছে মাছের মতো, আর এই দুটো হচ্ছে আসলেই মাছ, এই দুটো হচ্ছে আসলেই মাছ ভাইয়া। কনরিকথিস আর অস্টিকথিস এই দুটার মধ্যে পার্থক্য যদি দেখো, তাহলে আমরা আবারও সেই জায়গাটাতে চলে যাই। কনরিকথিস আর অস্টিকথিস তোমাদের কাছে পাশাপাশি একটু রাখি, তাহলে তোমরা বুঝতে পারবে পার্থক্যটা কোথায়। এই যে দেখো কনরিকথিস, তাহলে সি আর ও এই দুটার মধ্যে পার্থক্য যদি দেখো, সি মানে হচ্ছে কনরিকথিস, ও মানে হচ্ছে অস্টিকথিস। তাহলে সি হচ্ছে এই যে হাঙর মাছ, সি এর উদাহরণ কি ভাইয়া বলতো? হাঙর মাছ। তাহলে সি হচ্ছে হাঙর মাছ। আর অস্টিকথিস বলতো কি? এই যে আমরা আশেপাশে যে মাছগুলো দেখি, রুই, কাতলা, মৃগেল, যত মাছ দেখি সব হচ্ছে অস্টিকথিস। তাহলে হাঙর মাছ এটা হচ্ছে কনরিকথিস, এছাড়া করাত মাছ, হাতুড়ি মাছ আছে, হ্যাঁ। তাহলে হাঙরের কথাই মেইনলি মনে রাখো, আর রুই, কাতলা, মৃগেল আমাদের আশেপাশে যত মাছ দেখি সব হচ্ছে অস্টিকথিস। আচ্ছা, এখন এই যে কন্ড্র কথাটার অর্থ কি জানো? এখানে কন্ড্র কথাটার অর্থ হচ্ছে তরুণাস্থি। কন্ড্র কথাটার অর্থ হচ্ছে তরুণাস্থি। তাহলে এই কথাটাও আমি বলতে পারি, যে এই মাছগুলা তরুণাস্থিময়। এদের যে কঙ্কালটা, যেমন আমরা রুই মাছের কাটা দেখি না, ওইটা হচ্ছে অস্থি, ওটা তরুণাস্থি না। তরুণাস্থি কোনটা? এই যে আমাদের কানে তরুণাস্থি আছে, দেখো তো, কানটাকে তুমি টান দাও, ছেড়ে দাও, আবার আগের জায়গাতে চলে যাবে, এটা হচ্ছে তরুণাস্থি। অস্থি হইলে কি হবে? তুমি মাছের কাটাকে একটু ভাঁজ করো, ফেটে যাবে, ভেঙে যাবে, এটা হচ্ছে অস্থি। তাহলে এই কন্ডিকথিস যারা, তারা হচ্ছে তরুণাস্থিময় মাছ। এই কন্ডিকথিস এরা কি ভাইয়া? এদের দেহে তরুণাস্থি আছে, তাহলে তরুণাস্থিময় মাছ, তরুণাস্থিময় মাছ। আর এরা অস্থিময় মাছ, অস্থিময় মাছ। ওকে, আচ্ছা, এই যে এই কথাটাই লেখা আছে যে এটা হচ্ছে তরুণাস্থিময় মাছ। আর অস্টিকথিস এরা হচ্ছে কোথায় ভাইয়া বলা নাই, যাই হোক অস্থিময় মাছ, এরা হচ্ছে অস্থিময় মাছ। ঠিক আছে, যাই হোক আমি এক্সট্রা কথা বলে দিচ্ছি, এগুলো মাথায় রাখো, এগুলো মানে লিখলেও সমস্যা হবে না আশা করি, প্যারা নেই। আচ্ছা, এখন এদের যে আইসটার নাম হচ্ছে প্লাকয়েড। এদের যে আইসটা কেমন, এটা তুমি অবশ্যই খাতায় একটু নোট করে নিবা, ঠিক আছে? আইসটার নাম হচ্ছে প্লাকয়েড আইস। আর এই আইসটার নাম হচ্ছে সাইক্লয়েড বা গ্যানোয়েড। সাইক্লয়েড বা গ্যানোয়েড বা টিনয়েড। ঠিক আছে, তো তোমাদের বই কি বলা আছে? হ্যাঁ, তিনটাই বলা আছে, সাইক্লয়েড, গ্যানোয়েড বা টিনয়েড। সাইক্লয়েড, গ্যানোয়েড বা টিনয়েড আইস দেখা যায়। তাহলে সাইক্লয়েড, গ্যানোয়েড, টিনয়েড আইস দেখা যায়। ঠিক আছে, তাহলে আইস সম্পর্কে আমরা পড়লাম, তরুণাস্থি নিয়ে পড়লাম। এবার আসো ফুলকা ছিদ্র। আচ্ছা, তুমি যদি রুই মাছ দেখে থাকো, রুই মাছ দেখতে কেমন? এই যে এটা হচ্ছে রুই মাছ, তাই না? এখন ফুলকা ছিদ্র কয়টা বলো তো? এই পাশে একটা, ওই পাশে একটা, এই যে এই পাশে একটা, ওই পাশে একটা, এই হচ্ছে ফুলকা ছিদ্র। এই পাশে একটা, ওই পাশে একটা, মানে কি এক জোড়া। অস্টিকথিসের কয় জোড়া ফুলকা ছিদ্র? এটা হচ্ছে এক জোড়া, আর হাঙর মাছ তুমি যদি সার্চ করে দেখো, এটা ক্যামেরাতে বোঝা যাচ্ছে কিনা আমি জানি না, এখানে দেখা যাচ্ছে, আমি বুঝতে পারতেছি। 1 2 3 4, চারটা, পাঁচটা, তো পাঁচটা, এই পাশে পাঁচটা, ওই পাশে পাঁচটা ফুলকা ছিদ্র আছে। ঠিক আছে, তাহলে রুই মাছে ছিল এক জোড়া, অর্থাৎ অস্টিকথিসে এক জোড়া, কিন্তু এইখানে ফুলকা ছিদ্র হচ্ছে 5 থেকে 7 জোড়া, 5 থেকে 7 জোড়া। ফুলকা ছিদ্র কয় জোড়া? 5 থেকে 7 জোড়া। এই কথাটা ভাইয়া মাথায় রাখতে হবে, ঠিক আছে? তাহলে মাথার দুই পাশে 5 থেকে 7 জোড়া ফুলকা ছিদ্র থাকে। আর এখানে ফুলকা ছিদ্র কয় জোড়া? ফুলকা ছিদ্র কয়টা? আচ্ছা, এখানে ফুলকা ছিদ্র এক জোড়া, এটা লিখে দাও। এনে ফুলকা ছিদ্র এক জোড়া।
এখন তোমার কাছে মনে হতে পারে যে ভাইয়া এখানে লেখা আছে 4 জোড়া ফুলকা থাকে, এটা কি? আপনি আপনি তো বললেন যে 1 জোড়া, কিন্তু এখানে বলা আছে 4 জোড়া, এটা কি? দেখো, আমি বলছি ছিদ্র কয়টা? ছিদ্র হচ্ছে 1 জোড়া, কিন্তু ভেতরে তো ফুলকা আছে, তাহলে ছিদ্রের ভেতরে কি থাকে? ফুলকা থাকবে না? ফুলকা কয় জোড়া যদি বলা হয়? 4 জোড়া। তাহলে ফুলকা কয় জোড়া ভাইয়া? তাহলে ফুলকা বললে 4 জোড়া, ফুলকা বললে 4 জোড়া, যদি বলে ফুলকা ছিদ্র 1 জোড়া। ঠিক আছে, এবার আসো, তুমি যে রুই মাছটা দেখো, রুই মাছের এই ফুলকা ছিদ্র, এটা কি তুমি বাইরে থেকে নরমালি দেখতে পাও? এই মাছটা দেখো তো, এই মাছের ফুলকা ছিদ্র যে আছে তুমি তো ফিল করতেছো, কিন্তু দেখো তো বাইরে থেকে তুমি কিছু দেখতে পাচ্ছ না। এইখানে একটা আবরণ থাকে, একটা আবরণ থাকে যেটাকে টান দিলে তুমি ফুলকা ছিদ্রটা দেখতে পাও, তাই না? ওই যে ফুলকাটা পর্যবেক্ষণ করে না, উপরের ছিদ্রটা টান দিলে বা উপরের যে অংশটা সেটা টান দিলে ওইখানে ফুলকাটা তখন দেখা যায়, লাল কালারের যে ফুলকা, তাই না? সো এই মাছগুলাতে আমরা আবরণ দেখতে পাচ্ছি, ফুলকা ছিদ্রের উপরে একটা কানের মতো আবরণ। সো কানের মতো যে আবরণ সেটাকে বলা হয় কানকো। তাহলে ফুলকাগুলা কানকো দিয়া ঢাকা থাকে, ফুলকাগুলা কানকো দিয়া ঢাকা থাকে। কিন্তু হাঙর মাছে আমি দেখতে পাচ্ছি, তুমি প্রয়োজনে সার্চ করে দেখো, হাঙর মাছের ছিদ্রগুলো আমি স্পষ্ট দেখতে পাচ্ছি। এখানে এখানে কোনো কানকো নাই। তো যে কথাটা মাথায় রাখবে ভাইয়া, এখানে কানকো নাই, কানকো যেটা, কানকো থাকে না, এখানে কানকো থাকে, এটা হচ্ছে একটা পার্থক্য, তাই না? সো কানকো থাকে না আর ওইখানে থাকে। এরপরে তুমি যদি রুই মাছের দিকে তাকাও, এই যে এটা হচ্ছে একটা ধরে নাও মাছ, অস্টিকথিস। এই মাছের যে লেজ, এই লেজটা যত বড় এই লেজটাও তত বড়, একই সমান। তো বায়োলজিতে হোমো কথাটা হচ্ছে একই। হোমো মানে কি? হোমো মানে হচ্ছে একই, একই। তাহলে দুইটা লেজ যেহেতু একই সমান, এটাকে আমরা বলতে পারি হোমো সার্কাল। ঠিক আছে, অর্থাৎ লেজের দুইটি অংশ একই রকম, এটাকে বলা হচ্ছে হোমো সার্কাল। কিন্তু যদি হাঙর মাছ দেখো, একটা লেজ অনেক বড়, একটা লেজ ছোট, এটাকে বলা হচ্ছে হেটারো সার্কাল। হেটারো মানে হচ্ছে আলাদা। হেটারো মানে কি? হেটারো মানে হচ্ছে ভাইয়া আলাদা। এই কথাটা ভাইয়া মাথায় রাখতে হবে। ঠিক আছে, সো এটা হচ্ছে হোমো সার্কাল, এটা হচ্ছে হোমো সার্কাল, আর এটা হচ্ছে হেটারো সার্কাল। হেটারো সার্কাল, এই কথাটা ভাইয়া মাথায় রাখতে হবে। ঠিক আছে, তাহলে দেখো অনেকগুলো বৈশিষ্ট্য হয়ে গেল। এই পর্বের সকল প্রাণী সমুদ্রে বাস করে, ভালো কথা। এই যে হাঙর মাছ, এটা তো সমুদ্রে থাকে। তরুণ অস্থিময় মাছ, মুখছিদ্রে দেহের অঙ্কীয় দেশ। আচ্ছা দেখো, এটা একটু বুঝাই। রুই মাছ যদি দেখো, রুই মাছের মুখটা কোথায়? এই জায়গাটাতে। রুই মাছের মুখটা কোথায়? এই জায়গাটাতে, তাই না? একদম সামনের দিকে। কিন্তু রুই মাছের মুখটা যদি এই জায়গাটা হতে হইতো কেমন লাগতো তোমার? দেখো তো, রুই মাছের মুখটা যদি এই জায়গাটাতে হতো কেমন লাগতো? তো এই দিকটা হচ্ছে অঙ্কীয় দিক, এই দিকটা হচ্ছে পৃষ্ঠীয় দিক। তো মুখটা যদি এইখানে হতো তখন তুমি বলতাম মুখটা অঙ্কীয় দিকে। তুমি হাঙর মাছের মুখটা দেখো, মুখটা এই জায়গাটা নাই ভাইয়া, মুখটা এই জায়গাটাতে নিচের দিকে। তো ওইটাকে বলা হচ্ছে অঙ্কীয় দেশ। তাহলে মুখ ছিদ্র দেশের অঙ্কীয় দেশে, দেহের অঙ্কীয় দেশে অবস্থিত, এই কথাটা মাথায় রাখো। প্লাকোয়েডাইস, মাথার দুই পাশে 5 থেকে 7 জোড়া ফুলকা ছিদ্র, কানকো থাকে না, লেজের দুইটি অংশ ভিন্ন আকৃতির বা হেটারো সার্কাল। ওকে, সব আমাদের হয়ে গেল, এখানে যা কিছু আছে সবই হয়ে গেল। জাস্ট এখানে একটা কথা, হ্যাঁ, এই যে ওইটা ছিল অঙ্কীয় দিকে, এটা হচ্ছে সম্মুখ প্রান্তে। তাহলে মুখছিদ্র, আরেকটা বৈশিষ্ট্য আমরা পেয়ে গেলাম, মুখছিদ্র। মুখছিদ্র এটা হচ্ছে অঙ্কীয় দিকে, অঙ্কীয় দিকে, অঙ্কীয় দেশে। আর এটা কোথায় বলতো? পার্শ্ব দেশে, সম্মুখ প্রান্তে। এখানে হচ্ছে সম্মুখ প্রান্তে। তো দেখো, পার্থক্য করে পড়তে হয়। যে কোনো জিনিস যদি পার্থক্য করে পড়ো না, পার্থক্য করে পড়লে সহজে মনে থাকে। কিন্তু তুমি যদি এভাবে পড়ো, আচ্ছা কন্ডিকথিস হচ্ছে তরুণাস্থিময়, প্লাকোয়েডাইস, এভাবে পড়লে ভুলে যাবে। কিন্তু পার্থক্য করে তুলনা করে পড়বা, মনে থাকবে। ঠিক আছে, ওকে। ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায়, সবকিছু আমরা পড়লাম। ইলিশ মাছ, সি হর্স, এটা একটু মাথায় রাখো। আর এখানে কি? হাঙর, করাপ মাছ, হাতুড়ি হাঙর। আর এখানে হচ্ছে সি হর্স, এটাও একটু মাথায় রাখো। বা আমরা আশেপাশে যত মাছ দেখি সব হচ্ছে ওইটা।
এবার আসো অ্যাম্ফিবিয়া। অ্যাম্ফি মানে হচ্ছে উভয়, অ্যাম্ফি মানে হচ্ছে উভয়, সো উভচর। তাহলে মেরুদণ্ডী প্রাণীদের মধ্যে যারা জীবনের প্রথম অংশ জলে বাস করে, পরের অংশগুলি স্থলে, নাকি প্রথম অবস্থায় পানিতে, সরি প্রথম অবস্থায় পানিতে, পরের অবস্থায় ডাঙায় বাস করে, তারা হচ্ছে উভচর। তাহলে পানিতে বাস করার জন্য আবার ফুলকা লাগবে, তাহলে প্রথম অবস্থাতে ফুলকাও থাকে। ঠিক আছে, তাহলে জীবনের প্রথম অবস্থায় পানিতে থাকে এবং মাছের মতো ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায়, পরিবর্তিত বয়সে ডাঙায় বাস করে, তারাই হচ্ছে উভচর। ওকে, যেমন ব্যাং, যেমন সোনা ব্যাং, কোনো ব্যাং, এগুলা। এখন ব্যাঙের দিকে তাকালেই তুমি বেশ কিছু বৈশিষ্ট্য পেয়ে যাবা। ব্যাঙের কি আইস আছে? না। ব্যাঙের দিকে তাকাও বুঝে যাবা ব্যাঙের আইস নাই, আইসবিহীন। প্রথম কথা গেল। দ্বিতীয় কথা হচ্ছে দেহ নরম, পাতলা, ভেজা, গ্রন্থিযুক্ত। তুমি ব্যাঙের দিকে তাকাবা, তোমার দেহটা দেখতে একটু ভেজা ভেজা মনে হবে। এমন না যে পানিতে আছে তাই ভেজা ভেজা, পানির উপরেও যদি থাকে, সারাদিন যদি পানির উপরেই থাকে, তাও দেহটার দিকে একটু তাকাবা, তাহলে মনে হবে যে একটু ভেজা ভেজা। তোমার দেহটার দিকে তাকাও তো, দেখো তো ভাইয়া, এখানে কি কোনো ভেজা কিছু দেখতে পাচ্ছ? না। তার মানে কি তোমার দেহটা ভেজা না, শুষ্ক। কিন্তু অনেকের আবার এখান থেকে তেল বেরোয়, যেমন আমার বের হয়। এখানে তাকাইলে তেল যখন বের হয়, তখন তাকাইলে বোঝা যায় যে ভেজা ভেজা। তার মানে কি আমার দেহে ভেজাও আছে, শুষ্কও আছে, সিক্তও আছে, শুষ্কও আছে। কিন্তু ব্যাঙের দেহের দিকে তাকাইলেই বোঝা যায় দেহটা ভেজা। ঠিক আছে, তো এদের দেহ ভেজা কেন? কারণ গ্রন্থি আছে। যেমন আমার এখানে তেল গ্রন্থি আছে, তাই তেল বের হয়। তাহলে ভেজা যেহেতু, তার মানে গ্রন্থি থাকবে। ঠিক আছে, সো দেহটা যেহেতু ভেজা মানে গ্রন্থিযুক্ত। ঠিক আছে, তাহলে দেহটা নরম, পাতলা এবং ভেজা, গ্রন্থিযুক্ত। এরা শীতল রক্তের প্রাণী, পানিতে ডিম পারে। জীবনচক্রে ব্যাঙাচি দশা দেখা যায়। ব্যাঙাচি কি? দেখো, ডিম থেকে যখন বাচ্চা হয়, ওই বাচ্চাগুলা পানিতে এমন এমন ভাবে ঘোরাফেরা করে একসাথে, মনে হবে যে একটা মাছের ঝাঁক। ছোট ছোট মাছ দেখা যায় না, পাঁচচোখা মাছ বলে, তো ওই ছোট ছোট মাছের ঝাঁকের মতো লাগে অনেক সময়। তো ছোটবেলায় আমি মাছ মনে করে ব্যাঙের বাচ্চা ধরে নিয়ে গেছিলাম বাসায়, কারণ দেখতে মাছের মতো ভেয়া। তো ওই যে ব্যাঙের বাচ্চা যেটা, সেটাকে বলা হয় ব্যাঙাচি। তাহলে ব্যাঙাচি দেখা যায়, ব্যাঙাচি দশা দেখা যায়। ঠিক আছে, তো দেহ আইসবিহীন, নরম, ভেজা, এবং ভেজা যেহেতু, তার মানে গ্রন্থি আছে। আর একটা কি? পাতলা। ঠিক আছে, শীতল রক্তের প্রাণী এবং ডিম পারে, আর ব্যাঙাচি দশা দেখা যায়। সরীসৃপ মানে বুকের উপর ভর দিয়ে চলে। সরীসৃপ মানে কি? বুকে ভর দিয়ে চলে। তো রেপটিলিয়া মানে হচ্ছে সরীসৃপ, তো বুকে ভর দিয়ে চলে এরা। ত্বক শুষ্ক এবং আইসযুক্ত। দেখো টিকটিকির দিকে তাকাও তো, এখানে কি টিকটিকি আছে? টিকটিকির মতো একটা প্রাণী দেখা যাচ্ছে, বা এই যে এটা কি? কুমিরের মতো লাগে তো। দেখো কুমির, এই যে কুমির, টিকটিকি, ঘড়িয়াল, কচ্ছপ, এরা দেখো বুকের উপর ভর দিয়ে চলে না, এইভাবে বুকের উপর ভর দিয়ে আস্তে আস্তে চলে। তো বুকের উপর ভর দিয়া যেগুলো প্রাণী চলে, তারা হচ্ছে সরীসৃপ। এখন টিকটিকির দিকে তাকাও তো, নর্মালি তোমার ঘরের দেখলেই টিকটিকি দেখতে পাবা। টিকটিকির দেহ দেখা কোনোভাবেও কি মনে হয় যে তার দেহ ভেজা? না, তার দেহ ভেজা না, শুষ্ক। তাহলে তার ত্বকটা কেমন ভাই? শুষ্ক। এবং টিকটিকির আইস না থাকলেও কুমির বা এই টাইপের বেশ কিছু প্রাণী আছে, এই যে এই প্রাণীটা দেখলেই মনে হচ্ছে যে তার দেহে আইস আছে, তাই না? সাপের দেহে আইস আছে, সো আইসযুক্ত। তাহলে দেহ শুষ্ক, আইসযুক্ত। এবং চার পায়ে 5টি করে নখরযুক্ত আঙ্গুল আছে। ঠিক আছে, সো চার পায়ে এদের পা কয়টা? 4টা, 1টা, 2টা, 3টা, 4টা। এখানে 5টা করে, আমাদের মতোই 5টা করে নখরযুক্ত আঙ্গুল আছে। 5টি করে নখরযুক্ত আঙ্গুল আছে। যেমন টিকটিকি, কুমির, সাপের তো আর আঙ্গুল নাই, ওইটা একটু ব্যতিক্রম। ঠিক আছে, এবার অবশ্য পাখি। অ্যাভেস মানে হচ্ছে পাখি। সো পাখির দেহটা কেমন হবে? মুরগি তো কাটছো, মুরগির দেহটা কি ভেজা? না, শুষ্ক এবং পালক আছে ভাইয়া। ঠিক আছে, তার মানে কি দেহ পালক আছে। এদের দেহে দেহে শুষ্ক কিনা এটা বলা নাই, তবে অন্যভাবে একটু চিন্তা করে পাখির দেহে কি আছে দেখো তো। ঠোঁট আছে, এটাকে পাখির যে ঠোঁট, এটাকে বলা হয় চঞ্চু। কি বলা হয়? চঞ্চু। ঠিক আছে, সো একটি চঞ্চু আছে, এক জোড়া ডানা আছে, এক জোড়া পা আছে। তাহলে 2টি ডানা, 2টি পা এবং একটা চঞ্চু আছে। ফুসফুসের সাথে বায়ুথলি থাকায় এরা সহজে উঠতে পারে। তো ফুসফুসের সাথে কি আছে? বায়ুথলি আছে। উড়ার জন্য সহজে উড়ার জন্য বায়ুথলি থাকে। এবং এরা উষ্ণ রক্তের প্রাণী, এটাও মাথায় রেখো যে এরা হচ্ছে উষ্ণ রক্তের প্রাণী। হাড় শক্ত, হালকা, ফাফা। দেখো, হাড় শক্ত, হাড় হচ্ছে হালকা,
কেন হালকা? উড়া লাগবে তো, তাই না? ভারী হলে তো উড়তে পারবে না। মানুষ কি উড়তে পারবে? না, মানুষের হাড় সবকিছু ভারী, ভারী। তাহলে হালকা, তাই উঠতে পারে সহজে। হাড়ের ভেতর হাড় কেন হালকা? কারণ ভেতরে হচ্ছে ফাঁফা। হ্যাঁ, আমাদের হাড় অনেক মোটা। তো ওদের হাড়ের ভেতরে ফাঁকা জায়গাটা বেশি, ফাঁফা। এবং নরমালি একটা জিনিস যদি ফাঁপা হয়, হালকা হয়, সেটা তো সহজে ফেটে যাওয়ার কথা, সহজে ভেঙে যাওয়ার কথা। কিন্তু এদের হাড় ফাঁপা, হালকা হওয়া সত্ত্বেও এই হাড়টা শক্ত, ঠিক আছে? সহজে ফেটে যাবে না, শক্ত হাড়, ঠিক আছে? তো যে কথাটা মাথায় রাখবা, হাড় শক্ত। তাহলে হাড় শক্ত, হালকা, ফাঁপা। তাহলে এই হচ্ছে পাখির বৈশিষ্ট্য। এরা উষ্ণ রক্তের প্রাণী, আগেরগুলো ছিল শীতল রক্তের প্রাণী, যেমন কাক, দোয়েল, হাঁস, এগুলো হচ্ছে পাখি। এবং লাস্ট ওয়ান অ্যানিমেলিয়া। লাস্ট ওয়ান হচ্ছে মামালিয়া। মামালিয়া দেহ লোমে আবৃত। আমাদের দেহে কি আছে? লোম আছে। মামালিয়া মানে মানুষের কথা চিন্তা করবা, দেহে লোম আছে। স্তন্যপায়ী প্রাণীরা সন্তান প্রসব করে, যেমন মানুষ কি করে? সন্তান প্রসব করে, দেখলেই বোঝা যায়। মানে এগুলো জিনিস, এই বিষয়গুলো না, তুমি জাস্ট ওই প্রাণীটার দিকে তাকাবা, যেমন মামালিয়া মানে আমার দিকে তাকাও, তোমার নিজের দিকে তাকাও, তাইলেই বুঝতে পারবা বৈশিষ্ট্যগুলো। তারপরে এই বৈশিষ্ট্যগুলো পড়ো এবং নিজের সাথে রিলেট করে পড়ো। পাখির বৈশিষ্ট্যগুলো যখন পড়বা, আভেসের বৈশিষ্ট্যগুলো যখন পড়বা, তখন পাখির সাথে মিলাবা, দোয়েল পাখির সাথে মিলাবা। ঠিক আছে? আর কি বিষয়। তাহলে স্তন্যপায়ী প্রাণীরা কি করে? সন্তান প্রসব করে। তবে ব্যতিক্রম আছে, যেমন প্লাটিপাস ডিম পারে। ব্যতিক্রম হচ্ছে প্লাটিপাস যেমন ডিম পারে। উষ্ণ রক্ত, আমাদের রক্তটা কেমন? গরম। চোয়ালে বিভিন্ন ধরনের দাঁত আছে, এই যে আমাদের সামনের দাঁত, হ্যাঁ, এটার দ্বারা আমরা এটাকে বলা হয় কর্তন দাঁত, ছেদন দাঁত, দেন মোলার মানে পেশন দাঁত, অগ্রপেশন দাঁত, পেশন দাঁত। 4 ধরনের দাঁত আছে। তাহলে চোয়ালে বিভিন্ন ধরনের দাঁত থাকে। শিশুরা মাতৃদুগ্ধ পান করে। হ্যাঁ, আমরা মাতৃদুগ্ধ পান করে বড় হয়। আমাদের হৃৎপিণ্ড কয় প্রকোষ্ঠ বিশিষ্ট? 4 প্রকোষ্ঠ। এটা মনে হয় সবাই জানো। ত্বকে বিভিন্ন রকমের গ্রন্থি থাকে, যেমন এখানে বললাম তেল গ্রন্থি আছে, তাই তেল বের হয়, তাই না? যেমন মানুষ, উট, বাঘ, এগুলো। ঠিক আছে। একটি প্রাণীকে শনাক্তকরণ করতে হলে প্রধানত 7টি ধাপে বৈশিষ্ট্যগুলো মিলিয়ে নিতে হয়। তাহলে ধাপ কয়টা? 7টা ধাপে। তাহলে শনাক্ত করতে হলে 7টা ধাপ। এখন ধাপগুলোর নামগুলাই জানো অন্তত, আপাতত এক্সট্রা কিছু পড়তে হবে না। জগৎপর্ব, শ্রেণীবর্গ, গোত্র, গণপ্রজাতি। জগৎপর্ব, শ্রেণীবর্গ, গোত্র, গণপ্রজাতি, এই 7টা নাম হুবহু মনে রাখো। ইংলিশ নামটাও চাইলে মুখস্থ করতে পারো, মুখস্থ করে নাও, এটাই ভালো। ঠিক আছে? কিংডম, ফাইলাম, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস, স্পেসিস। অনেক সময় পর্ব কি উপপর্ব বা সাব ফাইলাম দ্বারা ভাগ করা হয়। তো উপপর্ব কখন ইউজ করব সেটা আমরা অলরেডি জানি এখন, তাই না? ঠিক আছে, কোনো কিছু নিচে বুঝাইতে উপপর্ব। এবার আসো আমরা কিছু এমসিকিউ সলভ করব। আমাদের পড়া শেষ। এবার দেখি তোমরা নিজেরা এমসিকিউ একটু সলভ করার চেষ্টা করো, দেখি তোমরা নিজেরা পারো কিনা। কোনটি উভচর প্রাণীর বৈশিষ্ট্য? উভচর মানে কি? জীবনের প্রথম ভাগ পানিতে, দ্বিতীয় ভাগ স্থলে। তাহলে বাচ্চা প্রসব করে, তো বাচ্চা প্রসব করে হচ্ছে মামালিয়া, স্তন্যপায়ী, মামালিয়া। বুকে ভর দিয়া চলে হচ্ছে রেপটিলিয়া, রেপটিলিয়া। শীতল রক্ত বিশিষ্ট, ত্বক মসৃণ ও গ্রন্থযুক্ত। দেখো, ত্বক মসৃণ নামে কোনো শব্দ ছিল না, এদের ত্বক গ্রন্থিযুক্ত, এটা ঠিক আছে, এই কথাটা ঠিক আছে। ত্বক মসৃণ না, সিক্ত হতো, এটা ঠিক আছে, নরম, সিক্ত, এই টাইপের বৈশিষ্ট্যগুলো ছিল, মসৃণ কোথাও ছিল না। এরা শীতল রক্তের প্রাণী, এটা হচ্ছে সঠিক অ্যান্সার। কোন পর্বের প্রাণীরা স্পঞ্জ নামে পরিচিত? সো আমরা জানি যে স্পঞ্জে অনেক ছিদ্র থাকে, আর ছিদ্রালো প্রাণী হচ্ছে পুরিফেরা, পোর মানে ছিদ্র। সো অ্যান্সার হচ্ছে পুরিফেরা। বৃহত্তম পর্ব কোনটা? আর্থ্রোপোডা। কে না জানো, এটা মাত্রই পড়াইছি। আর দ্বিতীয় বৃহত্তম বললে মলাস্কা। শ্রেণীবিন্যাসের জনককে? ক্যারোলাস লিনিয়াস। এটা পড়ানো হয় নাই, এখন মনে রাখো। শ্রেণীবিন্যাসের জনককে? ক্যারোলাস লিনিয়াস। এতক্ষণ ধরে যে শ্রেণীবিন্যাস করতেছো, জনকটাকে সেটাই তো জানা হলো না। ক্যারোলাস লিনিয়াস। কেঁচো কোন পর্বের প্রাণী? কেঁচো হচ্ছে অ্যানেলিডা পর্বের প্রাণী, এটা আমরা পড়েছি অলরেডি, তাই না? প্লাটিহেলমিনথেস পর্বের রেচনাঙ্গের নাম কি? লিখে দিয়েছি, 4টা নাম লিখে দিয়েছি, ওটা মনে রাখবা। এখানে হচ্ছে শিখাকোষ হচ্ছে প্লাটিহেলমিনথেস। নেফ্রিডিয়া কার? নেফ্রিডিয়া হচ্ছে অ্যানেলিডা। অন্তঃপরজীবীর বৈশিষ্ট্য কোনটা? দেখো, যদি বলতো বহিঃপরজীবী,
বহিঃপরজীবী বললে আমরা বুঝে নিতাম সেটা হচ্ছে প্লাটিহেলমিনথিসকে বুঝাইছে। কিন্তু অন্তঃপরজীবী এটা প্লাটিহেলমিনথিসও হইতে পারে, নেমাটোডাও হইতে পারে। এখন প্লাটিহেলমিনথিস হচ্ছে উভচর, প্লাটিহেলমিনথিস হচ্ছে উভলিঙ্গ, তাহলে এটা অ্যান্সার হবে অন্তঃপরজীবী। তাহলে অন্তঃপরজীবীর বৈশিষ্ট্য হচ্ছে উভলিঙ্গ। আবার অন্তঃপরজীবী যেহেতু নেমাটোডাও হয়, নেমাটোডা তো একলিঙ্গ, তাহলে দুটাই অ্যান্সার হবে। ঠিক আছে, তাহলে উভলিঙ্গ একলিঙ্গ দুইটাই হবে। কোন প্রাণীটি অরীয় প্রতিসম? অরীয় প্রতিসম হচ্ছে এই যে তারা মাছ, আমরা পড়েছি পঞ্চ অরীয় প্রতিসম, শুধু অরীয় প্রতিসম, পঞ্চ অরীয় প্রতিসম হচ্ছে তারা মাছ। কোন প্রাণীর দেহে শিখাকোষ আছে? শিখাকোষ আছে ফিতাকৃমিতে, কারণ আমরা জানি ফিতাকৃমি হচ্ছে প্লাটিহেলমিনথিস পর্বের প্রাণী, তাই না? কত লক্ষ প্রজাতির প্রাণী আবিষ্কৃত? এটা মেবি 15 লক্ষ, তাই না? 15 লক্ষ হওয়ার কথা, হ্যাঁ 15 লক্ষ। অ্যানিমেলিয়া জগৎকে কয়টি পর্বে ভাগ করা হয়েছে? অ্যাকচুয়ালি 9টা পর্ব না, এটা হচ্ছে 33টা পর্ব। কয়টি পর্বে ভাগ করা হয়েছে? 33টি। কিন্তু যেহেতু অপশনে 33 নাই, আমরা অ্যান্সার করব কি 9টা মেজর পর্ব। ঠিক আছে, 9টা পর্ব। কোন প্রাণীর দেহ প্রাচীর অসংখ্য ছিদ্রযুক্ত? স্কাইফা। ওই যে পরিফেরা পর্বের একটা প্রাণী হচ্ছে স্কাইফা, তাই না? করডাটাকে কয়টি উপপর্বে ভাগ করা হয়? করডাটাকে 3টা উপপর্ব ছিল, আর শ্রেণী হচ্ছে 7টা। যদি বলতো শ্রেণী কয়টা? 7টা। ভার্টিব্রাটার কয়টা শ্রেণী? 7টি শ্রেণী। যেহেতু উপপর্ব বলছে, উপপর্ব হচ্ছে 3টি, আর পর্ব বললে 9টা মোট পর্ব। নিচের কোন প্রাণীটির পৌষ্টিকতন্ত্র অসম্পূর্ণ? সো পৌষ্টিকতন্ত্র অসম্পূর্ণ হচ্ছে প্লাটিহেলমিনথিসের, তাই না? সো প্লাটিহেলমিনথিসের উদাহরণ কি ছিল? প্লাটিহেলমিনথিসের উদাহরণ ছিল একটা হচ্ছে যকৃৎ কৃমি আর একটা হচ্ছে ফিতাকৃমি। সো অ্যান্সারটা হচ্ছে যকৃৎ কৃমি। নিচের কোনটি হাইড্রার একাধারে পরিপাক ও সংবহনে অংশগ্রহণ করে? সিলেন্টেরন। এটা আমরা পড়েছি অলরেডি। সো অ্যান্সারটা হচ্ছে সিলেন্টেরন। গোলকৃমি বাস করে মানুষের কোথায়? অন্ত্রে বাস করে। মানুষের অন্ত্রে গোলকৃমি বাস করে। সরীসৃপ প্রাণীদের বৈশিষ্ট্য কোনটা? বুকে ভর দিয়ে চলে। বুকে ভর দিয়ে চলে, অলরেডি আমরা পড়েছি। কোন শ্রেণীর প্রাণীগুলা বুকে ভর দিয়ে চলে? সরীসৃপ। ঠিক আছে, সো আমাদের শেষ, অনেকগুলো এমসিকিউ শিখলাম। ওকে, তাহলে এতক্ষণ ধরে যা কিছু পড়েছি এখান থেকে ইনশাল্লাহ প্রশ্ন হবে, এবং প্রশ্ন যদি হয় তুমি অ্যান্সার করতে পারবা। তো আজকের ক্লাসটা এই পর্যন্ত শেষ করতেছি। যদি যে কোনো ধরনের ন্যূনতম কোনো সমস্যা ফিল করো, আমাকে তোমরা মেসেজ করতে পারো, পার্সোনালি মেসেজ করতে পারো বা গ্রুপে পোস্ট করতে পারো, আমি তোমাদের প্রশ্নের অ্যান্সার করব। ঠিক আছে, তো ক্লাসটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।